তো কি খবর সবাইকার? কেমন কাটলো 14ই আগস্ট? খুবই খুবই ব্যস্ততায় কেটেছে এবং একটু রাগে কেটেছে, একটু হতাশায় কেটেছে সত্যি বলতে। কারণ আমি তোমার কি ধূমকেতু যদি খুব ভালো লাগে সত্যি করে নাকি? আমি যদি খুব তোমার কি সত্যি করে ধূমকেতু বলি, ভালো আমি লাগে? ছবিটা ধূমকেতু, দেখো ধূমকেতু আমার ভালো লেগেছে ঠিক আছে, কিন্তু আমি যে ছবিটার দিকে সত্যি বলতে তাকিয়েছিলাম সেটা হচ্ছে কুলি। আমি যদি খুব অনেস্টলি বলি, আমি কুলির দিকে তাকিয়েছিলাম এবং কুলিকে নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। কিন্তু কুলি ছবিটা তো যেরকম হয়েছে, তারপর রূপম দা আমাকে মেসেজ করেছিল, আমি রূপম দাকে রিপ্লাই দিচ্ছি যে রূপম দা কথা বলবার মুড নেই, পরে কথা হবে। আমি তুমি ছবিটা দেখে দেখলে মানে কোন আমার হলে লিভার শ্রাবণে? তুমি আমি কোন হলে দেখেছি হচ্ছে দেখলে? অতীন্দ্র। অতীন্দ্র অতীন্দ্র অতীন। আচ্ছা। আর নবীনাতে ওখানে চলে একটা আসতে সাউথ পারতে, ইন্ডিয়ান। তোমার তো আগের দিন আমি ফোনও করলাম, তুমি বলে টিকিট কাটিনি, তো নবীনাতে চলে আসতে পারতে। না, নবীনাতে দেখতাম নবীনাতে সবাই, রূপম ওখানেই ছিল। নবীনাতে গেলে আমার অনেকটা অনেকটা দূর হয়ে যায় না, নবীনা আমার বাড়ি থেকে অনেকটা দূর নবীনা। যাতায়াতেই কেন, 1.5 এখানে ঘন্টার একটা বেশি মেট্রো লাগে। ধরে নিতে। ডানলপ এসে ডানলপ থেকে একটা মেট্রো ধরে নিতে সরোবর, সরোবর থেকে নবীনা কত? অনেকক্ষণ, 1.5 ঘন্টা জার্নি, কি কমসে কম, বেশি হতে পারে নবীনা। নাহলে নবীনা অ্যাকচুয়ালি আমি মিস করি, মানে তোমরা যখন আমি দেখলাম যে পোস্ট করেছো, যদি এবারে আর মিস করিনি, তার কারণে ছবিটা যেরকম হয়েছে আমি গেলে আরো আমার লস হতো। কিন্তু তোমরা যখন ওই কুলির মানে ব্যান্ড ফ্যান পরে মানে আর কি ছবি দিয়েছো, অরিত্রদা বোধহয় করেছিলে, পোস্ট করেছিলে, আমি তখন ভাবছি যে কি কি যেতে চলেছে 2 ঘন্টা এই দুজনের ওপর দিয়ে। কারণ আমি তো ছবিটা তখন দেখে ফেলেছি, তোমরা তখন দেখোনি, তখন হ্যাঁ। তোমরা এক্সাইটেড। আমি তো বুঝতে পেরে গেছি যে ছবি মানে এটা ভালো লাগা মুশকিল ছিল, আমি নিজেই দেখে বুঝে গেছিলাম যেটা এটা মানে এরকম হবে না রেট্রোর মতো যে কারুর ভালো লাগলো আর কারুর ভালো লাগলো না, এটার রিয়াকশনটা একটাই হতে পারতো আর কি। না, আমি আমি তো রূপম আমাকে ফোন করলো, বললো কোথায় আমি পৌঁছে গেছি। তো রূপম ধূমকেতু দেখে এসেছিল মানে লেক মল থেকে। আর আমি পৌঁছালাম, তারপর আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, অনেকের সাথে দেখা হচ্ছিল। তারপরে ওটা অ্যাকচুয়ালি ওই ব্যাচটা আমাদের কারুরই নয়, ওটা আমাদের একজন সাবস্ক্রাইবার, সে এসে আমাদের সাথে কথা বলছিল, ওর হাতে ছিল। তো আমি দেখলাম আরে এটা কোথা থেকে কিনলে, বললো যে ফুল্লি ফিল্মি থেকে কিনেছি। আমি বললাম আচ্ছা, জানতাম না। হলো দাও তাহলে আমরা এটা পরে ছবি তুলি। তখনই আমি আর রূপম ছবি তুলি। হ্যাঁ, ওটা আমাদের নয়, যারা ভাবছেন যে আমাদের তা নয়। এবং তখন এক্সাইটেড ছিলাম, তখন জানতাম না যে কি হতে চলেছে। বাট সেদিনকে পুরো ইয়াং অডিয়েন্স ছিল। ইভেন জানো, বয়স্ক অডিয়েন্স ছিল, রজনীকান্তের কিছু বয়স্ক অডিয়েন্স হয়েছিল, রূপম আমরা দেখছিলাম, বলো রূপম। এবং তো যখন মানে ছবিটা দেখতে ঢুকছি, তখন ওই ব্যাচ ফ্যাচ পুরো ছাগল যেটা বলছে না, মানে তখন তো আমি আলাদাই মুডে আছি। আর আমার সাথে যেটা হয়েছে স্ক্যামটা, অরিত্র কি হলে ঢুকেই সিনেমা হওয়ার আগে স্ট্যাটাস ফ্যাটাস দিয়ে দিয়েছে। এবার আমি ভাবলাম কি এখন স্ট্যাটাস ফ্যাটাস দেবো না, সিনেমাটা দেখে নি, তারপরে আরামসে স্ট্যাটাস দেবো, আরামসে লিখবো। এবার আমার হয়েছে এমন, ছবিটা দেখার পরে রিয়াকশনটা এমন যে ছবি ফবি আমাকে সেই ছেলেটা ছবি পাঠিয়েছে, অরিত্র ছবি পাঠিয়েছে, আমি আর স্ট্যাটাস দিইনি। মানে ওই একটা মানে ফেসবুক ইনস্টা কোথাও ছাড়িনি, আমার ইচ্ছাই করেনি আর ছাড়তে ছবিটা দেখার পরে। ফলে ওই ছবিটা তুলে আর আমার আর কিছুই লাভ হয়নি আর কি। যতটা এক্সাইটেড ছিলাম আমি, ওগুলো সব গেছে, এই ছবিটাও সব গেছে। না, বেসিক্যালি দেখো কি হয়েছে এখানে, প্রবলেমটা যেটা আমি আমার রিভিউতে, নর্মাল রিভিউতে মেনশন করতে দেখলাম, সাগর নীল আজকে এটা পুরো স্পেসিফিক একটা ভিডিও বানিয়েছে। এই সিনেমাটা বেসিক্যালি জেলার দেখে তারপরে বানাবার চেষ্টা করা হয়েছে। জেলারের কিছু এলিমেন্টস আর বিক্রমের নিজস্ব কিছু এলিমেন্টস, দুটোকে পাঞ্চ আপ করে একটা ছবি তৈরি করার চেষ্টা করেছে। এটা অর্গানিক্যালি লিখে একটা ছবি নয়। আর আমি তার সাথে আরো একটা জিনিস অ্যাড করতে, লোকেশ কানারাজ ইন্টারভিউতে এসে বলছে যে আমি একটা ফ্যান্টাসি ফিল্ম প্রথমে রজনীকান্তকে শুনিয়েছিলাম, যেখানে রজনীকান্ত একটা ভিলেন ক্যারেক্টার ছিল, কিন্তু সেই ছবিটা যেহেতু বেশি সময় লাগবে, 3 বছর সময় লাগবে, অনেক আর্টিস্টের ডেট লাগবে, অনেক বিগ বাজেট লাগবে, সময় লাগবে, তাই আমি করিনি। আমি গেলাম যেটা যাতে কুইকলি করা যেতে পারে, আরেকটা গল্প শোনাবে। এবার আমাকে বলো, কোন প্যাশনেট ফিল্ম মেকারের এটা বক্তব্য হতে পারে? রাজামৌলি তো বাহুবলী বানাতে অনেক সময় লেগেছে, তো সে কি বানায়নি? বা অ্যাটলিও তো দুটো ছবির মাঝখানে অনেকটাই গ্যাপ নেই, ঠিক আছে? অ্যাটলি তো অ্যাকচুয়ালি কম ছবি করেছে সংখ্যায়, যবে থেকে ও ডেবিউ করেছে 2013 সালে, তার সেই তুমি যদি দেখো সংখ্যায় কিন্তু লোকেশের থেকে কম ছবি বানিয়েছে। মানে আমি ওর সমসাময়িকের কথাই বলছি। তো তাহলে আমার কথা হচ্ছে, এত তাড়াহুড়ো করে ছবি বানাবার কি দরকার আছে? তার মানে তুমি প্রজেক্ট বানাচ্ছ। এবং ছবিটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, যেহেতু জেলারের ক্ষেত্রে ওটা ওয়ার্ক করেছে, যেটা সাগর নীল আজকে বলেছে ভিডিওতে, যে সবাইকে ক্যামিও করাও, বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন স্টারদেরকে ক্যামিও করাও। আর তুমি দেখবে প্রথম দিকে ইভেন যে ডার্ক কমেডিটাও দিয়েছে কুলির, প্রথম দিকে ডার্ক কমেডিটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করেছে, আমার ভালোই লাগছিল, সেখানে আমরা সবাই এনজয়ও করছিলাম। তো সেইখানটা সেটাও কিন্তু অ্যাপ্রোচটা তুমি দেখবে যে লোকেশের কিন্তু ছবিতে অতটা হিউমার থাকে না, সেটা কিন্তু দিয়েছে, ইনফিউজ করেছে, সেটাও কিন্তু জেলারের মতো, ঠিক আছে? আর যেটা আরেকটা হয়ে গেছে, যেহেতু রজনীকান্ত নিজে অ্যাকশন করতে পারে না, তাই ওই লেভেলের স্পেকটাকেলটা ডিজাইন করতে পারছে না, যেটা লিওতে যেটার কারণে বেরিয়ে গেছিল।
তো সেই সব নিয়ে আর কি ছবিটা হচপচ হয়ে গেছে, মানে উদ্দেশ্যটাই ভুল ছিল। তো আশা করবো ক্যাদি টু ঝোলাবে না, আশা করবো আমির খানের সাথে ছবিটা ঝোলাবে না। যদি এরকম তাড়াহুড়ো করে ছবি করতে থাকে আর মানে কিছু প্রবলেম হয়ে যাবে, তাহলে মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপারটা। এবং তামিল অডিয়েন্স বিভৎস খেপে গেছে, তামিল অডিয়েন্স মারাত্মক খেপে গেছে লোকেশের ওপর। আমি আমি আজ অব্দি রূপম দা, আমরা আমাদের দর্শকেরা কমেন্ট করে রূপমকে তোরা বলতেই দিস না, হ্যাঁ খালি তো এই দুটো লোক বকে যায়, বলতে দিচ্ছি আমি রূপম দাকে। কিন্তু আমি জীবনে কোনোদিন একটা কথা বলিনি যেটা আমি কুলির ক্ষেত্রে বলেছি, এবং আমি আবারও বলবো যে কুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে আমি খুশি হব। সোমবার দিন আমার আলটিমেট স্যাটিসফ্যাকশন আসবে। তার কারণ হচ্ছে আমি চাই ছবিটা ফেল করুক। এই ছবিটা ফেল না করলে লোকেশ আবার এরকম ছবি বানাবে, এবং সেটাকে কেন্দ্র করে আমার খুব বড় সড়ো করে প্রবলেম রয়েছে। একটা লোক যে পারে না আমি তারটা বুঝেনি, আমার কোনো যাই আসে না। ওয়ার্ড 2 এর রিভিউতে আমার অত রাগ বেরোয়নি, তার কারণ হচ্ছে ওয়ার্ড 2 থেকে আমার অয়ন মুখার্জি অ্যাকশন ভালো ছবি বানাবে আমার এক্সপেকটেশনই নেই, আমার কুড়ির থেকে এক্সপেকটেশন রয়েছে। আমাকে আজকে প্রচুর দর্শকেরা খুব রাগারাগি করেছে আমার ভিডিওতে, ওই কুলি নিয়ে যে ভিডিওটা বানিয়েছি আর কি, যেখানে জেলার নিয়ে ওটা আলোচনা করেছি। আমি একজনকে রিপ্লাই দিলাম যে তোমার বাড়িতে যদি ছোট ছেলে বা ভাই থাকে, বোন থাকে বা সন্তান থাকে, সে যদি প্রেম করে ছোট বয়সে, তুমি তাকে তাহলে বলে বোঝাবে যে বাবা একটু বড় বয়স হোক তারপরে কর। কিংবা যদি সে রেজাল্ট খারাপ করে তাকে তুমি বোঝাবে যে এডুকেশন ইম্পর্টেন্ট কেন। কিন্তু সে যদি ড্রাগস করা শুরু করে দেয় হঠাৎ করে, তাহলে তুমি তাকে কি করবে? ধরে পাম্পার কেলাবে। লোকেশের ব্যাপারটা এরকম হয়েছে। কোনটা লিওটা কি ছিল? লিওটা হচ্ছে প্রেম করেছিল, লিওটা হচ্ছে রেজাল্ট খারাপ করেছিল, বোঝা গেছিল। কিন্তু কুলিটা কি হয়েছে? কুলিটা তো ড্রাগস করেছে, তার ধরে তো চাপকানো দরকার। আমার রাগটা এই লেভেলের হয়েছে। আমি যাকে ভালোবাসি সে এরকম ব্লান্ডার করলে আমার তখন রাগও হয়। পাঠানের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছিল, কারণ আমি শাহরুখের থেকে ওই ছবিটা এক্সপেক্টই করি না, এবং কুলি তো আমার সেই রাগটা অটোমেটিক্যালি মানে আর কি বেরিয়ে গেছে। এবং তারপরে মানে রিভিউতে প্রচুর লোক কমেন্ট করেছে। আমি পরে বুঝতে পেরেছি আমি নিজেও, কারণ ওই দিনকে এত তাড়াহুড়ো ছিল, খুব যে প্ল্যান করে যে না খুব একেবারে যে একটা যে অ্যাংরি হয়ে আর কি রিভিউ দেবো সেরকম ব্যাপারও ছিল না। শুট করে যখন এডিট করছে কনে, তখন হচ্ছে কনেই বলছে যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে আর কি, মানে এরকম ভাবে আমরা করি না। তো তখন আমরা দেখলাম যে ঠিক আছে চলো তাহলে অ্যাংরি রিভিউ লিখে দিই, এবং তার পরবর্তীতে পাবলিক তো খুব রাগারাগি করেছে। রূপম দা বলো। আমার এই ছবিটা একটা প্রশ্ন হয়, ছবিটা দেখে না আমি আসলে যেটা বলবো অডিয়েন্সকে, মানে আমার পজিশনটা আপনারা ভাবুন, আমাদের প্ল্যান হয়ে গেছিল বন্ধুদের যে আমরা 15ই আগস্ট রাত্রেবেলায় ছবিটা দেখতে যাবো। এবার আমি কিছুতেই কালকে প্ল্যানটা ক্যান্সেল করতে পারছি না, আমি তো জানি ছবিটা কত জালি হয়েছে। এবার সবাইকে আমি বলেছি ছবিটা ভালো লাগেনি, আমি আর যাবো না। ওরা বলছে তুই যদি না যাস তাহলে আমরাও যাবো না। এবার বন্ধুরা যখন এরকম কথা বলে, এরকম সেন্টু দেয়, তখন যেতেই হয়। আমি কালকে আবার দেখতে গেছি ছবিটা। এবার ছবিটা দেখতে গিয়ে যখন ওই সিনগুলো হচ্ছে, আমি দেখছি ফার্স্ট হাফে ইন্টারমিশন ব্লক আমার বন্ধুরা ভাবছে কি হেভি কিছু পাবে, ওরা দেখি আমার দিকে তাকিয়েছে, কি রে কি বলছিস, তো ভালোই লাগে ছবিটা। আমি সবাইকে বলছি তোরা ওয়েট কর না, ছবিটা সেকেন্ড হাফ যদি পৌঁছা, দেখ ছবিটা শেষ কর। এবং ছবিটা যখন শেষ হলো সবাই না চুপ, আর কেউ কিছু বলে না। খালি একজন বললো ভাই আমির খানকে কেন নিল, এটা একজন বললো, আর আরেকজন আর টাফ কথা বলেছে, বলছে যদি রবি কিষান হতো তাহলে বিড়ি না তাহলে গুটকা দিত। ওই কথাটা আমরা চরম হেসেছি, হলের লোকেরাও পিছনের লোকেরাও হাসছে। তো আমরা যেহেতু বন্ধুরা ছিলাম, তো আমরা এরকম ভুলভাল কমেন্ট করে মোটামুটি এন্টারটেন হয়ে গেছি। এবার ছবিটার কতগুলো ব্লান্ডার দেখো। ছবিতে বলছে 30 বছর আগে রজনীকান্তের ক্যারেক্টারটা চলে গেছে, আমি সেকেন্ড বার দেখার সময় কিন্তু নোটিস করেছি 30 বছর আগেও চলে গেছে। শ্রুতি হাসানের বয়স কত? 29 বছর। আচ্ছা ওটা ছেড়ে দাও, যখন নাগার্জুনা ওপরে দাঁড়িয়ে দেখছে ওর বাবাকে মারা হচ্ছে, তখন ওর বয়স হার্ডলি কত? 16-17 বছর। ওর বাবাকে যখন মারা হয়েছে 16-17 বছর, 30 বছর পর ফিরলো, তাহলে ওর বয়স এখন 47। ওর বয়স 47, ছেলের বয়স 30। ওর ছেলেকে দেখলে তো 30 বছরের একটা ছেলেই মনে হচ্ছে, 20-22 বছর তো মনে হচ্ছে না। এই পয়েন্ট গুলো মেলাবে কি করে? মানে এরকম ব্লান্ডার লোকদের কাছ থেকে এগুলো মানা যায়? আচ্ছা তুমি সব ছেড়ে দাও, ছবির ফার্স্ট হাফে একটা প্রশ্ন করে রজনীকান্ত, যেই প্রশ্নটার কোনো উত্তর আমি সারা ছবিতে খুঁজে গেলাম, উত্তরটা কি বলছে? শ্রুতি হাসানকে রজনীকান্তকে একটা গাড়ি চালাতে চালাতে বললো যে আমাদেরকে বডিটা ওখানে পুঁততে বললো, ও তো নিজেও কাউকে দিয়ে করাতে পারতো, আমাকে দিয়ে করালো, নিশ্চয়ই কোনো রিজন আছে। আমি সালা খুঁজে যাচ্ছি ছবিতে রজনীকান্তকে দিয়ে পোতালো, রিজন কি? কোনো রিজনই নেই। ওর ছেলেটা বললো যে আমার আর তোমার সম্পর্কটা মেনে নিচ্ছে না, আমি একজনকে বলতে পারি, রজনীকান্তকে বলার কারণটা কি? এবং আমি বুঝতেই পারলাম না, যদি একটা লেবারও হয়, নর্মাল লেবারও হয়, ওর প্রতি তো টানই বা কিসের, ওর প্রতি ট্রাস্টই বা কিসের? একটা কথা বলেছে আমি তোর জন্য যা ইচ্ছা করবো, তুই আজকের এই কাজটা করে দিলি, কিন্তু সেটাকে এস্টাবলিশ তো করতে হবে। গোটা ছবিতে 4টে গল্পের লাইন বানিয়েছে,
একটা হচ্ছে ফ্ল্যাশব্যাক লাইন, একটা হচ্ছে সবিনের লাইন, একটা আবার ফট করে চলে আসলো তোমাকে যে কল করবে সে তোমার মেয়ে, ওই একটা লাইন। এবং এতগুলো যে লাইন বানিয়েছে, একটা লাইনও স্পেস পাচ্ছে না। উল্টে নাগার্জুনা সে গল্প থেকে খাপ করে গায়েব হয়ে যাচ্ছে, সারা ছবিতে সবিন ছেড়ে হয়েছে। এবং সবিনের যে মোটিভটা, সবিন তার একটা গল্প রেখেছে আবার এজেন্টিনার মতো, ওই গল্পটা এস্টাবলিশ হলো না। তো এই 4-5খানা লাইন করে গল্পটাকে সেকেন্ড হাফে নিয়ে গেল। আমার তো মানে পুরো ছবিটা জগা খিচুড়ি হয়ে গেল। এবং উপেন্দ্রার যে এন্ট্রিটা হবে, এন্ট্রিটা দেখে মস্তি লাগছে, আচ্ছা। তারপর উপেন্দ্রা কেন, আমির খানের এন্ট্রি হলো, আচ্ছা মস্তি লাগবে। আমির খান কেন, মানে জাস্ট কেন আমির খান? আমার মানে ভীষণ ভীষণ সমস্যা ছবিটা দেখার সময়। সেকেন্ড হাফে আমি অরিত্র ভাষা বলছি, অরিত্রকে বলছি এ উপেন্দ্র কোথায়, আমির খান কোথায়? আর ভাই এবার শেষ হোক, এরকম কথা বলতে বলতে আমি তো বলছি রূপমকে যে ভাই এবার শেষ আর ভাল লাগছে না। কারণ তুমি দেখবে রজনীকান্ত ওইখানে বসে বসে যে নিজের মনোলগটা বলে না, একটা লম্বা মনোলগ বলে যে ওর কি হয়েছিল ফ্ল্যাশব্যাকে, ওই মনোলগটা কোনো ইম্প্যাক্ট নেই। তুমি দেখবে ক্যাদিতে যখন আমাদের কার্তি যখন মনোলগ বলে, ওর যে ইম্প্যাক্টটা থাকে, যে ওখানে দেখবে ফ্ল্যাশব্যাক দেখায় না, কিন্তু তার যে ইম্প্যাক্ট, তার 10% ইম্প্যাক্ট এখানে নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে ওর ব্যাক স্টোরিটা কোনোভাবে জাস্টিফাইড হচ্ছে না। মানে ওকে যেরকম লার্জার দ্যান লাইফ বলছে যে ওর একটা এরকম টিম আছে যারা লুকিয়ে থাকে ম্যানশনের মধ্যে, ও একবার বললে মেরে ফেলবে, কিন্তু ফ্ল্যাশব্যাকে তো এমন কিছু করেনি যেটা মানে অতটা ডেডলি বা কিছু। আচ্ছা অরিত্রের কথাটা থেকে আমার আরেকটা প্রশ্ন দেখ সাগর নীল, সেটা হচ্ছে যখন ওর কাছে এরকম 19টা পাওয়ারফুল কুলি আছে যারা হেভি শক্তি, হাত লোহার হয়ে গেছে, মেয়েকে বাঁচাতে পাঠাচ্ছে 3টে মাকালকে, যে 3টে মাল সারাক্ষণ মার খাচ্ছে, তা 2টো স্ট্রং কুলি ওখানে পাঠিয়ে দেয়, গল্প ওখানেই শেষ হয়ে যায়। এবং সত্যরাজের ক্যারেক্টার, সত্যরাজ কি এমন করবে যে ওকে মারার জন্য সায়েন্টিস্ট হয়ে থাকে? না, সত্যরাজকে প্রথমে দেখাচ্ছে সায়েন্টিস্ট, তাহলে ও হারবারে কাজ করতো কি? নিজের বোনের সাথে একটা কুলির বিয়ে দিল কেন? এইগুলো কোনো লজিক? এটা সায়েন্টিস্ট। আর তুমি দেখবে প্রথমে বলছে ওই মেশিনটা সত্যরাজ অপারেট করতে পারতো, এখন ওরা অপারেট করতে পারছে না, ঠিক আছে, তাই জন্য ওদের একটা স্পেশালিস্ট দরকার। কিন্তু পরে তুমি দেখবে ওই মেশিনটা যে কেউ ইউজ করছে, রজনীকান্ত ইউজ করছে, পরে ওই মেয়েটাও ইউজ করলো, মানে ওটা একদম পুরো বারোয়ারি মেশিন হয়ে গেছে। ওটা যে একটা কোনো স্পেশাল আলাদা টেকনোলজি সেরকম কিছু নয়, যে পাচ্ছে ইউজ, যে পারবি বোতাম টেপ ইউজ। আরে ওই চেয়ারটার কোনো কিন্তু দরকারই নেই, মানে ওটা কিন্তু অত হাইলাইট করলো ট্রেলারে, ওটা কিন্তু তুমি দেখবে প্লট পয়েন্টে গায়েব হয়ে যায় একটা পয়েন্টে, ওটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। আমি বুঝে পেলাম না ছবিটা কেন, ছবিটা কি ব্লাড পাত, ও বলছে ভায়োলেন্স আমি কোনো কম্প্রোমাইজ করিনি, কি ভায়োলেন্স? এটা কি বলতো, এটা বেসিক্যালি একটা গিমিক, এটাও একটা মার্কেটিং গিমিক। যে লোকেশ কানাকড়ার ছবি, রজনীকান্তের ছবি এ সার্টিফিকেট পায় না, তো এ সার্টিফিকেট দেওয়া ছবি, বুঝতে পারলে তো? তার মানে প্রচন্ড কিছু গরিব ব্যাপার থাকবে, ওই যে বলছে নো কম্প্রোমাইজ অন ভায়োলেন্স হ্যান ত্যান। রজনীকান্তের সেই 80s একটা কি ছবি এসেছিল, সেটাতে লাস্ট এ সার্টিফিকেট পেয়েছিল, তারপরে জীবনে এ সার্টিফিকেট পায়নি। তো ওইগুলো আর কি পাবলিসিটি, ওগুলো গিমিক, মানে মার্কেটিংটা ওরা ডাইরেক্টলি করছে না, ইন্টারভিউ মানে বুঝলে তো, ইভেন্ট করে মার্কেটিং করছে না, এইসব এ সার্টিফিকেট এইসব বলে আর কি মার্কেটিং করছে। নাহলে এটা কি মানে? আমার কথা হচ্ছে সত্যরাজের ক্যারেক্টারকে অ্যাকচুয়ালি সৌবিনের ক্যারেক্টার মানে স্পয়লার মারলো কেন? মানে সত্যরাজ ওর কোথায় মাপ দিয়েছে? আর 2 নম্বর আর একটা রূপম দা, তুমি একটা জিনিস ভেবে দেখো, শ্রুতি হাসানের ক্যারেক্টার, সে যে কুলি নম্বর অতকে ফোন করছে কারণ সত্যরাজ বলে গেছিল। তো আমার কথা হচ্ছে যে এত কাণ্ড শ্রুতির জীবনে ঘটে গেল, তখন ফোন লাগালো না, কিন্তু ওই ট্রেনে তখন ওর মনে পড়ছে যে এবার ফোন লাগাতে হবে আমার। তার আগে যথেষ্ট বিপদে দিয়েছিস। ওটার একটা কারণ কালকে সিনেমা দেখার সময় আয়ুষ বলছিল যে স্ক্রিপ্ট লেখার সময় ভুলে গেছে যে ছেলে আর মেয়ের কানেকশনটা করতে হবে। ওই পার্টিকুলার সিনে লোকেশন মনে করে যে 70% শুট হয়ে গেছে, এবার ঢোকাতে হবে, তাই ফাট করে ঢুকিয়ে দেয়, হঠাৎ করে চলে আসে। এবং ওটাও একটা প্রশ্ন যে আরেকটা গল্পের লাইন অ্যাড হয়ে যাচ্ছে যে সত্যরাজ ধরো এই যে, আচ্ছা নাগার্জুনা জানতে পারলো কি করে যে সত্যরাজ পুলিশ? ওই ব্যাপারটা কার থেকে জানলো, কি করলো, ওগুলো দেখবে। তারপরে দেখবে মাঝখানে একটা ছেলেকে বাঁচানোর জন্য রজনীকান্ত গ্যাং এর লোকগুলোকে মারে, যেটা পরে নাগার্জুনা সিসিটিভিতে দেখে নেয় ফুটেজটা। এবার ওই যে গ্যাং এর লোকগুলো, ওরা যে ছেলেটাকে মারছিল, সেই ছেলেটা কে কার খবরে কাজ করছে? সে হচ্ছে পুলিশের ইনফরমার। ওটা দেখবে একটা ছোট্ট একদম শুরুতে একটা জায়গায় বলে যে মানে ও চাপ মুখটা দেখবে, ওর দিয়ে একদম ক্লোজ শটে নাগার্জুনা বলবে না যে তুই ভাবছিস কি যে টাকাটা কে পাবে, ঠিক আছে, ওই ছেলেটা চাপে থাকে যে ওকে ধরবে কিনা। তার আগের সিনে হচ্ছে বলবে যে আমি তো ইনফরমার,
কিন্তু ওরা অন্যজনকে ধরে নিয়েছে। ও যখন প্রথম একটা লোককে কুলিকে গলায় দড়ি দিয়ে ঝোলাবে ওই জায়গাটা আসলে এত সুন্দর তো ব্যাপারটা জায়গায়। যাকে গলায় দড়ি দিয়ে ঝোলালো সেও তো ইনফরমারই ছিল, সে তো তাকে তো দেখাচ্ছিল যে সে পুরোটা বলছে। হ্যাঁ, সেও ইনফরমার, মানে তার মানে তুমি ভাবো নাগার্জুনা কত বেকার ডন, যে ওর ডক ইয়ার্ডে যে যা পারছে করছে, ওর লোকেরা যা পারছে করছে, যে কেউ ইনফরমার হয়ে ঢুকে যাচ্ছে, ভাই তুই ক্যা গুন্ডা বানেগা। হিসাব মতো ওর গ্যাং এর মধ্যে 4খানা ইনফরমার, তার মধ্যে একটা মেয়েও আবার। এবং ওটা ভাবো ওর মানে কিরকম বাবা, ওর ছেলেও বিট্রে করছে, ঠিক আছে, সব দিক থেকে মালটা চুতিয়াই হয়ে যাচ্ছে। তবে আমি সব থেকে খুব বেকার ক্যারেক্টার দেয়া হয়েছে নাগকে, নাগার্জুনকে খুব বাজে ক্যারেক্টার দেওয়া হয়েছে, কিন্তু নাগার্জুনকে খুব সেক্সি দেখিয়েছে। মানে একটা ভালো ডিরেক্টরের নাগার্জুনকে নিয়ে একটা মাস ফিল্ম করা উচিত, মজা আসবে তাহলে দেখতে। আর অনিরুদ্ধ কিন্তু অ্যাকচুয়ালি ভালো কাজ করেছে। আমি একটা জিনিস বুঝলাম, যে যত ইন্ডাস্ট্রির হিরোরা আছে, আমরা যে ভাবি যে তামিল ইন্ডাস্ট্রি, বম্বে, এরা অনেক বেশি এগিয়ে আছে, ঠিক আছে, আমাদের বাংলাতে যেরকম কি হিরোরা ইকুয়েশন দেখে স্ক্রিপ্ট সাইন করে, স্ক্রিপ্ট দেখে করে না, এটা তো আমরা জানি। যে বড় প্রোডাকশন হাউস, বড় ডিরেক্টরের নাম, এইসব কম্বিনেশন, পুজো রিলিজ বা ক্রিসমাস রিলিজ বা অমুক রিলিজ, এইসব কম্বিনেশন দেখে বড় মানে ওই ইন্ডাস্ট্রির লোকেরাও তাই করে। নাহলে তুমি বলো নাগার্জুনা যদি স্ক্রিপ্টটা পড়ে এটাকে হ্যাঁ বলার মতো চরিত্র, বা আমির খানের এটা হ্যাঁ বলার মতো চরিত্র, বা উপেন্দ্রের এটা হ্যাঁ বলার মতো চরিত্র, বা রজনীকান্তের এটা হ্যাঁ বলার মতো চরিত্র। রজনীকান্ত একটা টাইমে সেকেন্ড হাফে কিচ্ছু করছে না, ওকে সবিন যা বলছে ও জাস্ট গিয়ে এটা ওইটা রাখছে, এ করছে, ও জাস্ট কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশন নেই ছবিটার মধ্যে। জাস্ট ওই কম্বিনেশনটা, যে সান পিকচার্স, লোকেশ কানাগরাজ, রজনীকান্তের ছবি, ওই জন্য সবাই হ্যাঁ বলছে, বাজেটের খেলা। ছবিতে একজনের ক্রেডিট আমি দেবো, মানে একজন না দুজন, একজন হচ্ছে অনিরুদ্ধের মিউজিকের জন্য না, মানে সিনেমাটা কিছু তুমি দেখবে, আমি তো বলছি তোমরা যদি এখনো ফার্স্ট হাফ দেখো না, এবার মনে হবে কি ফার্স্ট হাফটাও ঝুল। তুমি দেখবে বহু সিন না বের করে দেয় মিউজিকের জন্য। এবং হচ্ছে সবিনের পারফরমেন্স, সবিন সত্যি ছবিটা প্রচুর খেটেছে। আর মানে ছবিটার মধ্যে কিচ্ছু নেই, এই পারফরমেন্স এবং হচ্ছে অভিনয়, এই মিউজিক। অনিরুদ্ধ খুব ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন করেছে, গানগুলো আমার অ্যাকচুয়ালি ডাহার জন্য যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিজাইন করেছে আমিরের জন্য, হেভি লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার। মানে বাড়িতে আমার উপেন্দ্রা কালিশার জন্য মিউজিকটা, ওই যে একটা ক্লাসিক্যাল ব্যাপার মিক্স করেছে, হেভি, ওটাও হেভি। ওটা অ্যাকচুয়ালি আমাকে ডক্টরের কথা মনে করাচ্ছিল, ডক্টর এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছিল। ওই যে গানটা যেটা হচ্ছে তোর ইয়ে থেকে, আরে বল না, ব্রেকিং ব্যাড থেকে এটা নিয়ে ইন্সপিরেশন, ওই যে তোর আই এম দ্য ডেঞ্জার, ওটাও আমার হেভি লেগেছে, ওটাও হেভি লেগেছে। ওখানে নাগার্জুনা নেচেছেও ভীষণ ভালো, নাগার্জুনা হেভি নেচেছে ওখানে। এই যে মালটা ঢালেটা হেভি লেগেছে মালটা। এই ছবিটার কাছে সব ছিল, মানে লোকেশকে সব দেয়া হয়েছে, লোকেশ তারপর ওয়েস্ট করেছে সবাইকে। ব্যাপারটা কি বলতো, আমি না একটা জিনিস ভেট্রিমারানের একটা ইন্টারভিউ দেখেছিলাম অনেকদিন আগে। তো ভেট্রিমারান বলছিল যে নিউ এজ তামিল যারা নতুন একদম ডিরেক্টর আসছে তাদের প্রবলেম কি, এটা নিয়েও আলোচনা করছিল। তো ভেট্রিমারান তো সিনেমা কম বানায়, বাট অ্যাকচুয়ালি ও ইন্ডাস্ট্রিতে আছে অনেক ধরে। ও তো বালু মহেন্দ্রা অ্যাসিস্ট্যান্ট ছিল, আর ও অ্যাকচুয়ালি 2001-2 থেকে ট্রাই করছিল ডিরেক্টর হওয়ার, তবে ওর চান্স এসছে দেরিতে, তাই জন্য ওর প্রথম ছবি এসছে 2007 সালে। কিন্তু ট্রাই করছে অনেকদিন ধরে। এবার ও জানে অ্যাসিস্ট্যান্ট ছিল, ভালো ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ছিল। ও বলছে এখনকার জেনারেশন, মানে এটা তোমাকে আমি বলছি ধরো 2017-18 সময়কার কথা, ওই বাড়া চেন্নাই রিলিজ করছে, সেই সময় একটা ইন্টারভিউতে বলেছিল যে এখন যত ডিরেক্টররা আসছে তাদের প্রবলেম কি, যে তারা না মানে নিজের লাইফের মানে একটা হয় না যে তুমি নিজের রিয়াকশনে স্ক্রিপ্ট লিখছো, বুঝতে পারলে তো, যে আমার সাথে এটা একটা ঘটেছে, ঠিক আছে, বা আমি এটা দেখেছি, সেটাকে আমি আমার যত ইনফ্লুয়েন্স ইত্যাদি সেগুলোকে ইউজ করে, মানে যত তুমি সিনেমা দেখবে এ করবে, তোমার তো একটা ইন্সপিরেশন তৈরি হবে। সেই ইন্সপিরেশনটার মাধ্যমে তোমার জীবনে যেটা ঘটেছে বা তুমি আশেপাশে যেটা দেখেছো, তোমার জীবন থেকে সেটা পিক আপ করে তুমি ওই ইন্সপিরেশনের মাধ্যমে পাস করিয়ে একটা ছবি তৈরি করবে। তাই জন্য ভেট্রিমারানের ছবির মধ্যে কিন্তু তুমি একটা স্প্যানিশ ফিল্মের, একটা কোরিয়ান ফিল্মের টাচ কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। কিন্তু এবার ওর যেটা বলছে যে নতুন ডিরেক্টরদের প্রবলেমটা কি হচ্ছে, ওরা নিজের লাইফ থেকে আর কিছু নিচ্ছে না, বুঝতে পারলে তো, যে আমি কোরিয়াতে কি দেখেছি একটা তুলে নিলাম, ওটা বসিয়ে দিলাম, অমুক জায়গায় কি দেখেছি এটা তুলে নিলাম, বসিয়ে দিলাম। এবার এটা যতক্ষণ অর্গানিক মানে ওয়ার্ক করে যাচ্ছে, ওয়ার্ক করছে, যেদিনকে করবে না সেদিনকে আর করবে না। ওর বক্তব্য হচ্ছে সেখানে অর্গানিক্যালি কিছু করা নয়, বুঝতে পারলে তো। এবার তুমি যদি দেখো লোকেশ কানাগরাজের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু প্রচন্ড সত্যি। তুমি দেখো লিও, হিস্ট্রি অফ ভায়োলেন্স, একটা নভেল, একটা সিনেমা,
হলিউডের সিনেমা, সেটা রাইটস কিনে রিমেক করছে, স্ট্রাকচার রেডি আছে, তার মধ্যে প্রচুর ধুমধারাকে অ্যাকশন ট্যাকশন দিয়ে করে দিচ্ছে, তার মধ্যে ওই বুলেট ট্রেনের মতো বন্দুক ফন্দুক, একটা স্টাইলাইজেশন, নিজের একটা ইন্সপিরেশন নিয়ে আসছে। কিন্তু ওটার মধ্যে ওটা কিন্তু তামিলনাড়ুর কোনো আলাদা কোনো গল্প নয়, কোনো মানে ভেট্রিমারানে ধরো আডু কালাম যখন তুমি দেখছো, তুমি বুঝতে পারছো ইটস রুটেড ইন দ্য কালচার, বা ভিসারানাই দেখতে পাচ্ছ, ঠিক আছে, বা কার্তিক সুব্বরাজের ছবির মধ্যে যাই বানাক, হিট ফ্লপ যাই করুক, কিন্তু তুমি দেখবে ছবির মধ্যে একটা স্পেসিফিসিটি আছে, ওর একটা বক্তব্য আছে, একটা স্পেসিফিসিটি আছে, একটা একটা ল্যাঙ্গুয়েজ পলিটিক্স, একটা সময়কে ধরা, অনেক কিছু আছে যেটা ওর নিজের লাইফ থেকে এসছে, এবং তার সাথে একটা ট্যারেন্টিনোইশ ভাইব মিক্স করেও দিচ্ছে। সেটা ভেট্রিমারানের ছবিতে আছে, ধনুষের দাদা সেলভা রাঘবানের ছবিতে ছিল, যারা যারা বালা বলো, যে ওই তেরে নামের অরিজিনালটা বানিয়েছে। কিন্তু তুমি দেখবে নেলসন বলো, লোকেশ বলো, এদের ছবিতে প্রচন্ড হেভি, এই যে তুমি বলো এই যে আই এম দ্য ডেঞ্জার, ঠিক আছে, এই যে ব্রেকিং ব্যাডের এতগুলো রেফারেন্স ইউজ করেছে, এটা কি সিগনিফিকেন্স আছে? এটা কোনো সিগনিফিকেন্স নেই, কিন্তু এটা মানে পপ কালচারে আছে, আমি জাস্ট মজার জন্য ইউজ করছি। এবার এটা একবার ঠিক আছে, দুবার ঠিক আছে, কিন্তু বারবার এটাই হচ্ছে। তুমি দেখবে নেলসন এটা কিন্তু ডক্টরে করেছিল, যে দুটো ভাই আছে সালামাঙ্কা ব্রাদার্স এর মতো, টাকলা টাকলা ভাই আছে, তারপরে ওই রকম আইসক্রিমের পার্লার চালাচ্ছে, যেরকম ওখানে সেই ছিল চিকেনের পার্লার চালাতো ব্রেকিং ব্যাডে। তো ওরকম ভাবে দেখবে প্রচুর ওরা মানে রেফারেন্স নিয়ে নিয়ে পুট করে, ঠিক আছে। হাইজেনবার্গ বলে একটা ক্যারেক্টার আছে। এবার আমি ব্রেকিং ব্যাডের ফ্যান হলাম, এবার যদি আমার একটা গল্প যেখানে প্রয়োজন আছে ব্রেকিং ব্যাডের রেফারেন্স আনবার, অর্গানিক্যালি আসছে, তাহলে আমি করছি, ঠিক আছে। কিন্তু আমি অপ্রয়োজনে আনছি, এখানে ধরো ব্রেকিং ব্যাডের রেফারেন্সটা কি আলাদা করে ভ্যালু অ্যাড করছে, তুমি বলো মজা লাগছে যে হ্যাঁ আই এম দ্য ডেঞ্জার, ওয়াল্টার হোয়াইট হ্যান্ড, বাট গল্পের সাথে কোনো রকম রিজেম্বলেন্স বা কিছু আছে ড্রাগ ওয়ার্ল্ডের মধ্যে বেস বা কিছু, ঠিক আছে। ওখানে তো হাইজেনবার্গ বলার একটা কারণ আছে, মানে তুমি যদি ব্রেকিং ব্যাড দেখো সেখানে কেন হাইজেনবার্গ বলছে, কেন বলছে সেগুলো, বা এই ওয়াল্টার হোয়াইট, ওয়াল্ট হুইটম্যান, ওই যে সেই ব্যাপারগুলো সব কিন্তু সিনেমার গল্পের থিমের সাথে মিল আছে। তো এইটা আর কি ভেট্রিমারান বলেছে, সেটাই আর কি লোকে ভোগ করছে। মনিকা গানটার, মনিকা বেলুচিকে যে একটা কাইন্ড অফ ট্রিবিউট, সেটাও মানে অ্যাকচুয়ালি গল্পে সে অর্থে কোনো প্রয়োজন নেই। আর ওই গানটাই তো গানটা দেখতে হ্যাঁ, একটা সময় লোকেশ বলেছিল একটা সাক্ষাৎকারে যে যদি ছবির মধ্যে আমার কোনো মানে নায়িকা থাকে, তারও কিছু একটা গল্পে ইনভলভমেন্ট থাকবে। তো আমিও অ্যাকচুয়ালি এক্সপেক্ট করেছিলাম যে পূজা হেগড়ে, মানে ধরো আমি বলছি কথার কথা, মানে রক্তবীজ, সেখানে অঙ্কুশ একটা আইটেম সঙ্গের জন্য আসছে, কিছু একটা তার একটা মানে তার একটা সার্ভ করা রয়েছে নাইটিতে, আফটার ক্লাইম্যাক্স সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি ভেবেছিলাম পূজা হেগড়েও কোনো না কোনো রকম ভাবে ব্যবহৃত হবে, ছোট্ট কারণে হলেও। ও বাবা, ও শুধুমাত্র নেচে দিয়ে চলে গেল, মানে এটা লোকেশের ছবিতে এক্সপেক্টেড নয়। আগে বলছে নেচে দিয়ে চলে, আর কি বলবো বলো। প্রথম দিকে প্রথম হাফে কটা গান আছে, প্রথমে তো রজনীকান্তের ইন্ট্রো সংটা হলো, তারপরে মনিকা হলো, আর একটা গান আছে চিকিটু না, ওটা তো হলো, ওটা তো ইন্ট্রোডাকশন সং। তারপরে ওইটা আছে ইন্টারভেলে, ওইটা আছে নাগার্জুনের গানটা আছে, আই এম দ্য ডেঞ্জার। না মাঝখানে একটা দুঃখের গান হলো না, লিও বোধহয় গান ছাড়াই ছিল না, লোকেশের এর আগের ছবিগুলো তো গান ছাড়াই ছিল, মাস্টার ছাড়াই। কেদিতে গান ছিল না, বিক্রমে ছিল, লিওতে গান ছিল তো, এই কি লিওতে রোমান্টিক গান ছিল, না রেডি ছিল, ছিল ব্যাডাস মা ছিল, না ব্যাডাস মাটা তো এতে ছিল, মানে ওএসটি হিসেবে ছিল, বাট পুরো গানই ছিল আর কি প্রপার। তৃষা আর ওর মধ্যে একটা গানই তো ছিল প্রথমে, যখন ওই ম্যারেজ রেজিস্টার অফিসে যাচ্ছে, ওই মেয়েটা যাকে ক্যাফেতে বাঁচালো তাকে হেল্প করতে। যাই হোক, মানে আশা করি দেখো লোকেশের অনেক ভালো দিকও আছে, মানে ও হলিউড থেকে জিনিসপত্র নিলেও ও একটা নিজের মতো স্টাইলাইজেশন এবং যেভাবে প্রেজেন্ট করে সেগুলো খুব ভালো, অ্যাকশন খুব ইনোভেটিভ। তো সেটা আশা করবো। এখন আমার একটাই আশা, সেটা হচ্ছে যে ও কার্থির সঙ্গে পরের ছবিটা করবে, কার্থি ওকে একটুখানি সঠিক পথে আবার ফিরিয়ে আনো, ওকে সঠিক পথে ফেরা। কারণ অ্যাকচুয়ালি কি বলতো না, তামিল সিনেমাটার সঙ্গে অরিত্রদা একটা প্রবলেম বললো, তো আমি আর একটা প্রবলেম বলছি। এটা আমি এত বছর ধরে দেখে দেখে মানে আমি কুলি নিয়ে ভাবছিলাম অনেক, তখন আমার মনে হলো এই যে একটা ছবি কামালের সঙ্গে করতে হবে, একটা ছবি রজনীর সঙ্গে করতেই হবে, এই যে একটা ফ্যান বয় ওরা, সেইটা না কোথাও কোথাও প্রবলেম হয়ে যাচ্ছে, মানে করতেই হবে আমাকে, আমার জীবনে একটা। এই প্রবলেমটাতে জানো একটা বড় ডিরেক্টর নষ্ট হয়ে গেছে। এইচ বিনোদ বলে একটা ডিরেক্টর ছিল, ও একটা সিনেমা বানিয়েছিল কিরান, বা ওর প্রথম ছবিটা যদি দেখো সাটুরাঙ্গা বেট্টাই, দারুণ সিনেমা। কিন্তু ও যে বাদ থেকে অজিত কুমারের সাথে ছবি বানাতে শুরু করেছে, সব এভারেজ ছবি বানিয়েছে, একটাও সেই লেভেলের ছবি হয়নি। ওই বিজয়কে নিয়ে ছবি বানাচ্ছে, দেখো ওটাও ভালো হবে না, মানে এভারেজ হবে, তখন স্টার কেটারিং করছে। আমি বুঝতে পারি না এরা কেন হিরোদের পিছনে ছোটে। ডেফিনেটলি বড় ছবি করো, কিন্তু নিজের টার্মসে করো।
যাই হোক, আমরা অনেকক্ষণ এটা নিয়ে কথা বললাম, কুলি নিয়ে। আমরা একটু ওয়ার 2 নিয়ে সামান্য একটু কথা বলে নি। ওয়ার 2 আমার মনে হয় কেউ না খুব একটা হতাশ হয়নি, মানে একটা মিক্সড ফিলিং এসছে। মানে কেউ একেবারে, যেহেতু লোকের এক্সপেকটেশনই কম ছিল, তাই ওয়ার 2 তে একটা মিক্সড ফিলিংই এসছে আর কি সবাইকে। রূপম বলো প্রথমে। দেখো, আমার ওয়ার 2 নিয়ে আমারও মিক্সড ফিলিংস আছে, মানে মিক্সড থেকে একটু বেশি খারাপ আছে। আমার ছবিটা ওই ছবিটা বিলো অ্যাভারেজই লেগেছে। ওয়ার 2 সবথেকে যেটা, আমার ওয়ার 2 ফার্স্ট হাফ বেশ ভালো লাগছিল এবং ইন্টারমিশন পয়েন্টটা আমার হেভি লেগেছিল। আর আমি একটা কথা বলবো, মানে ওয়ার 2 সময় দেখে মনে হচ্ছিল কি যে এনটিআর ভার্সেস ঋত্বিক যেটা জমবে না, কিন্তু আমার কিন্তু ফার্স্ট হাফে এনটিআর ভার্সেস ঋত্বিক জমেছে এবং এনটিআর ঋত্বিকের পারফরমেন্স ভালোই লেগেছে। তবে আমি একটা কথা বলবো, ঋত্বিক গোটা ছবিটা মানে কাইন্ড অফ কাঁধে নিয়ে টেনেছে। ঋত্বিককে আমার হেভি লেগেছে ছবিতে, এবং ঋত্বিকের যে ওপেনিং অ্যাকশনটা ওটা তো ব্যাপক ছিল, ব্যাপক। এনটিআর অ্যাকশনটাও ভালো, বাট ঋত্বিকেরটা হেভি। আর ইন্টারমিশনের পয়েন্টটা ভালো, ইন্টারমিশনের আগের অ্যাকশনটার কথা বলছি না আমি, পয়েন্টটা ভালো লেগেছে। তো ওভারঅল ছবিটার ফার্স্ট হাফটা আমার ভালোই লাগছিল, মানে ভালো মানে বেশ ভালো লাগছিল। ছবিটা সব থেকে বড় যেটা আমার ঝুল লাগা শুরু হয়েছে, একটা ব্যাক স্টোরি দিয়েছে ঋত্বিক এবং এনটিআর। এবার ওই ব্যাক স্টোরিতে কি বলছে, যেটা হচ্ছে যে ও মানে এই যে ক্যারেক্টারটা, ঋত্বিকের ক্যারেক্টারটা, দেখবে ও না খুব মানে ইমোশনালি খুব অ্যাভেলেবেল, ঠিক আছে, ওর বন্ধুর জন্য খুব ভালো। যে ছেলেটার কোনো ধ্যান ধারণা নেই, সে বলছে যে আমাদের দেশের সেনা এবং ওই দেশের সেনা, সেও তো একটা সেনা, তাদের ব্যাপারটা ভাবা উচিত। তো আমার মনে হয় এই বিষয়পত্রগুলো একটা শিক্ষার থেকে বা একটা মানে তোমার মানে যে জেনারেলি এগুলো তুমি অ্যাডাপ্ট করতে পারো না। এই বিষয়পত্রগুলো মানে তুমি যখন তোমার বয়স 13, 14, 15, তখন তো ম্যাক্সিমাম লোক এটাই ভাবে যে উল্টো দিকে পাকিস্তান সম্পর্কে যা শুনি সবাই শত্রু। কিন্তু যখন তুমি আস্তে 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 এই জিনিসপত্রগুলো তোমার ক্লিয়ার হতে থাকে, তুমি অনেক তথ্য পাচ্ছ, তখন তুমি বুঝতে পারছো না এর আরো একটা দিক থাকতে পারে। না কিন্তু সবাইকে তুমি দেখবে ওটা দেখায় যে কবির কিন্তু একটা ভালো ফ্যামিলিরই ছেলে, ওর বাবা সুইসাইড করে নিয়েছে, মা মারা গেছে, তাই জন্য রাস্তায় এসেছে। আমি তোমাকে বলছি, তুমি শোনো। এবার বিষয়টা হচ্ছে ওর একেবারে এই বিষয়পত্রগুলো খুব পজিটিভ দেখালো এবং কবিরকে সিলেক্ট করে নিল। উল্টো দিকে যাকে দেখালো, এন্টারের যে গল্পটা দেখালো, ও দিওয়ারের ওপারে চলে গেল, ওপারে চলে গিয়ে ও অ্যাগেইনস্ট চলে গেল। আমি মানলাম, ঠিক আছে, অ্যাগেইনস্টে গেল, তো দিয়ে মানলাম। এরপর দেখাচ্ছে এও এজেন্ট বিক্রম হয়ে গেছে, এবং এজেন্ট বিক্রম হয়ে গিয়ে সব থেকে যেটা হাস্যকর, এও ইন্ডিয়ান আর্মির পার্ট কোথাও একটা গিয়ে, এবং এর মূল মোটিভ হচ্ছে, মূল বদলা হচ্ছে যে সবার আগে হচ্ছে ও নিজে, ও আগে, এবং ওই বদলাটা নেওয়ার জন্য, ওই রিভেঞ্জটা মনে করানোর জন্য ঋত্বিকের উল্টো দিকে এসে দাঁড়ালো। বললাম ভাই এটা কি হচ্ছে, এ তো গুন্ডে। গুন্ডে যদি ছেড়ে দিই, ঋত্বিককে যদি চুমু খেয়ে না দ্বিতীয় পুরুষ, অয়ন মুখার্জি কাটবে, লেখা আসবে শহীদ মুখার্জি। আমি ভাবছি এটাই হবে এবার। আচ্ছা ঠিক আছে, তুমি এটাও ছেড়ে দাও, এই সিন্ডিকেট যারা এত পাওয়ারফুল, আমি সালা কি প্লট, কি আইডিয়া, হেভি লাগে সিন্ডিকেটের। অ্যাটলিস্ট পাঠান, তারপরে হচ্ছে টাইগার বানায়নি, নতুন কিছু দেখাচ্ছে। কবি শেষে কি দেখালো, সিন্ডিকেটের 5টা লোককে পট 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 করে মেরে দিল। তাহলে ভাই যে বিল্ড আপটা দিলি, যে ভয়ানক জোনটা বানালি, ওটা তো 1 নিমিষে শেষ করে দিলি। ওটাকে রেখে দিয়ে পরের পাটে কাজে লাগানো যেত কি ভালো করে, ওটাকে জাস্ট এভাবে শেষ করে দিল। তার থেকেও বড় সমস্যা, এনটিআর এর ক্যারেক্টারটা যে 10 মিনিট আগে অ্যান্টাগনিস্ট ছিল, যে 10 মিনিট আগে পুরো দেশ শেষ করে দিতে চাইছিল, তার একটা এরকম ভাবে একটা ইমোশন সুড়সুড়ি দেওয়া হলো, চল ভাই আমি তোর সাথে আবার দেশ বাঁচাবো, খালি লুকিয়ে থাকবো আমরা ব্যাটম্যান দুজনেই। ভাই এটা কি, এটা আর কি হচ্ছে? মানে এরকম প্রবলেমেটিক একটা ছবি, এরকম জিনিসপত্র দেখায় যে ভাই আমি মানে জাস্ট নিমিষের মধ্যে আমি বলতে পারি। না আমি তোকে এবার বলছি, এইটা হচ্ছে পাল্পের ট্রোপ। এইটা তুমি কিছু, এইটা লজিক খুঁজলে হবে না। এই স্পাই ইউনিভার্সে সব ছবি পাল, ঠিক আছে? তুমি এটাতে লজিক খুঁজবে না, তুমি মিশন ইম্পসিবল লজিক খুঁজবে তাহলে? না না আরে তোমাকে এটা বলছি, এটা ডিফেন্ড করার জায়গা নেই। এটা আমি এটা বিশাল আর আরিয়ার একটা ছবি আছে এনিমি বলে, দেখেছো? এনিমি বলে দেখেছি, একটা ছবি। এনিমিতেও তুমি দেখবে এরকম টাইপেরই প্লট, যে ওরা ছোটবেলায় একসাথে। আমি এনিমি দেখেছি, আমার এনিমিও ভালো লাগেনি। আজকে যখন ওয়ার, তাহলে আমার কথা হচ্ছে ওয়ার থেকে শুরু করে পাঠান থেকে শুরু করে সব ছবিতে হতে পারে। দাঁড়াও জিম সে তার মধ্যে একটা কোথাও একটা কি তার মনে হলো যে আমি ভুল করেছি, আমাকে একটা সুযোগ দেওয়া হোক, এবং সে কিছুক্ষণ আগে অ্যান্টাগনিস্ট হতে পারে, বাট সে যখন তখন পাল্টি খেয়ে যেতে পারে। তারপরে আমি বলে নেই পুরো না না, আমি বলার পরে তুমি এটা নিয়ে বলো, আমি জানি তুমি ডিফেন্ড করবে ইয়েকে করে, আমি বলে নি। এবার আমার আরো একটা সব থেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে কবিরের ক্যারেক্টারটা যাকে এরকম ভাবে এস্টাবলিশ করলো যে এই চরিত্রটার পার্সোনাল কোনো ইমোশন নেই, এর কাছে ডিউটি ফার্স্ট,
সেখানে এই ছবিতে কবিরের আর্টটাই বদলে গেল, কবিরের ডাইমেনশনটাই বদলে গেল। আমি তো অবাক যে ভাই এটা কি। তারপরে এন্ড নোটে আচ্ছা কবিরের একটা এবার লাভ স্টোরি এবার থেকে ক্যারি হবে, তার মধ্যে কিয়ার আডবাণী সারা ছবিতে সে নেই। আয়ন মুখার্জির মনে পড়েছে ছবি শেষ হতে চললো আর আধ ঘন্টা যে বিকিনিটা দেখাই, বিকিনিটা শুট করতে হবে, বিকিনি ছবির মধ্যে ঢুকলো, খুব ভালো কথা। ছবির অ্যাকশন মানে এয়ারক্রাফটের মধ্যে, এটার কি তুমি যুক্তি দেবে যে ভাই এনটিআর আছে তাই জন্য দড়ি ধরে স্লো মোশন হবে ওখানে, ঠিক আছে যাই দেখিয়ে ফেলি আমরা, মানে ওখানে স্লো মোশন হতেই হবে। বাদ বাকি ট্রুপ গুলো যে লোকগুলো আছে ওরা সব উড়ে যাচ্ছে, এনটিআর কিন্তু ঘুরতে 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 ধরে ধরে ঘুরে যাচ্ছে। মানে যা ওগুলো দেখিয়েছে আমি ওগুলো কি বলবো, জাস্ট জঘন্য। বরঞ্চ ছবির পোস্ট যে মিড ক্রেডিট সিনটা আছে ওটা হেভি মিড ক্রেডিট সিন, কিন্তু ছবিটার জিনিসপত্রগুলো এত ফালতু হলো যে ওটা আমার মনে হয় একদমই মানে মিড ক্রেডিটে যে লেভেলে ওয়ার্ক করা উচিত ওরা ওয়ার্ক করলো না। ওয়ার্ড টু খুব ভালো হতে পারতো, যে আইডিয়া ছিল, বাট আমার জন্য ওয়ার্ড টু খুবই বিলো অ্যাভারেজ একটা ছবি। না তুমি দেখবে আমি একটাই কথা বলছি যে ক্যাপ্টেন আমেরিকা আর বাকি এদের বন্ধুত্বটাও এক্স্যাক্টলি এরকমই, যে বাকি আগের মোমেন্ট অব্দি উইন্টার সোলজারের ভিলেন, লাস্টে ক্যাপ্টেন আমেরিকা বোঝাতে ও পাল্টে যাচ্ছে। তুমি ঠিক আছে, এটা ওখান বলছো থেকে তো, নিয়েছে। আমি তোমাকে এটাই আরেকটা, এই পিটটা ক্যাপ্টেন আমেরিকার উদাহরণ দিলাম, আমি আরেকটা উদাহরণই দিচ্ছি। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার দেখবে, আয়রন ম্যান এবং ক্যাপ্টেন ম্যান ফাইট করে, ওই পয়েন্টে গিয়ে যখন কনফ্লিক্ট হয়, যখন শিলটা ভেঙে যায় বুকে মারে, সেই টাইমে কিন্তু দুটো মানুষ, ও বুঝতে পারলো ওর দিকটা এবং এও বুঝতে পারলো ওর পারসেপশনটা, দুজন আলাদাভাবে বেরিয়ে যায়। এবং ওর দুটো গল্পে পরপর আমরা কিন্তু ওদেরকে এক হয়ে লড়তে দেখি না, কিন্তু যখন এন্ড গেম আসে আমরা কিন্তু ওদেরকে এক হয়ে দেখি। এটা এখানে হতে পারতো যে এনটিআর রিয়েলাইজ করলো, যে এনটিআর বুঝতে পারলো ওর ভুলটা, কিন্তু এনটিআর কে অ্যারেস্ট করা না হলো। না, এখানে কিন্তু ক্যাপ্টেন আমেরিকা আর আয়রন ম্যানের মতো ইকুয়েশনটা নয় ওদের। ক্যাপ্টেন আমেরিকা আর আয়রন ম্যানের মতো ইকুয়েশন এর পরবর্তীতে হতে পারে যখন আর কি আমাদের পাঠান, ধরো না আমি তোমাকে বলছি শোনো, এখানে বেসিক্যালি এদের দুজনের ইকুয়েশনটা ঝেপেছে হচ্ছে এর থেকে উইন্টার সোলজারের, যেটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা আর বাকির সাথে যে বন্ধুত্বটা, যে একটা টাইম অব্দি ভিলেন, ঠিক আছে, একটা সময় বন্ধু ছিল দুজনেই মানে সুপার সোলজার, দিয়ে আবার হঠাৎ করে ওর দিকে চলে আসে। এবং সিভিল ওয়ারটা ঝামেলাটাই তো এটা নিয়ে, যে ও বাকিকে বাঁচাতে চাইছে, আয়রন ম্যান ওটার বিরুদ্ধে লড়ছে, সেটা নিয়ে তো বাওয়ালটা। আয়রন ম্যান কিন্তু এখানে নয়, মানে আয়রন ম্যান বা এখানে হচ্ছে বাকি আর ক্যাপ্টেন স্টিভ রজার্সের যে বন্ধুত্বটা সেটা হচ্ছে এনডিআর আর ঋতিকের বন্ধুত্ব। আয়রন ম্যান পরের পার্টে হয়তো ওরা আনবে, কারণ এই যে আলফাতে আলিয়া ভাটের যে চরিত্রটা তুমি দেখে নিও, এটা হচ্ছে ব্ল্যাক উইডোর চরিত্র থেকে ইন্সপায়ার্ড হবে। যেভাবে দেখালো যে একটা অ্যাসাসিনকে বাচ্চা থেকে ট্রেন করছে, ওটা পুরো ব্ল্যাক উইডো থেকে যাবে বলে মনে হচ্ছে আমার। ঠিক আছে, মার্বেল থেকে কি সবই নিয়ে নিচ্ছে তাহলে? মনে তো তাই হচ্ছে, বিকজ ওরা তো অ্যাপ্রোচটা ওরকমই করছে। এই ছবিটা তো দেখে আমার পুরো মনে হচ্ছে যে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার ওইগুলো থেকেই এলিমেন্টস নিয়েছে আর কি, বিকজ এটা পরিষ্কার এনটিআর আর ঋত্বিকের যে কেমিস্ট্রিটা, ওটা স্টিভ রজার্স আর বাকির কেমিস্ট্রি এক্স্যাক্টলি ওখান থেকেই তুলেছে। ঠিক আছে, পরিষ্কার তুমি উইন্টার সোলজার দেখো, উইন্টার সোলজার এটাই প্লট। ঠিক আছে, তারপরে আচ্ছা এবার কথা হচ্ছে, আচ্ছা তো বলুন। হ্যাঁ, তো ওইটা আমার মনে হয়নি প্রবলেমেটিক, যে ওই লাস্ট মোমেন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর সাথে বন্ধুত্ব হয়ে যাচ্ছে, ওরা দুজন মিলে মারছে, ওগুলো খুব পালপিট টুইস্ট, ওগুলোতে আমার প্রবলেম মনে হয়নি। আর ব্যাক স্টোরিটা যেটা দেখিয়েছে, এই যে তুমি বলছো যে ওই কবির ইমোশনাল হয় না, কিন্তু ওয়ানও কিন্তু দেখিয়েছিল যে বানি কাপুরের জন্য কিন্তু ও ইমোশনাল হয়ে পড়েছিল। ওই একটা পার্টিকুলার জায়গাতেই ও ইমোশনাল হয়ে পড়েছিল, যে বানি কাপুর যখন মরে গেছিল তবেই তো মেয়েটাকে মানুষ করেছে, তো সেখানে তো একটা পার্সোনাল ইমোশন চলে এসেছে। ওই লোকটা কিন্তু বাইরে থেকে দেখায় কর্কশ, কিন্তু ভিতরে একটা ইমোশন আছে। ওই ইমোশনটা কিন্তু পাঠান লেভেলে ইমোশন নয় ওর, বা টাইগার লেভেলে ইমোশন নয়। না না নয়, কিন্তু এবার ধরো ক্যারেক্টারটার ভালনারেবল সাইডটা আরো বেশি দেখাচ্ছে, সেটা ধরো আগের পার্টে দেখায়নি, এই পার্টে দেখাচ্ছে, তো ওটা আমার কোনো প্রবলেমেটিক মনে হয়। বিকজ ওর সাথে অ্যাকচুয়ালি আশুতোষ রানার যে কেমিস্ট্রিটা দেখিয়েছে সেটা কিন্তু খুবই ভালো, আশুতোষ রানার পারফরমেন্সও খুব ভালো, যেখানে আশুতোষ রানার সাথে ওর যে সিনটা আছে প্রথম দিকে ওটাও খুব ভালো। না ফার্স্ট হাফে দীপতনি আমার তোমার সাথে আমি যেটা এগ্রি করি, যেরকম লাভ স্টোরি ট্র্যাকটা আননেসেসারি, কিয়ারা আডবাণী মাঝখানে গায়েব, তারপর হুট করে যে সময় এসে লাভ স্টোরি ট্র্যাকটা ঢোকাচ্ছে ওটা মানে পুরোপুরি জালি, দরকার ছিল না, স্লো করে দিচ্ছে ছবিকে। এবং যে ব্যাক স্টোরিটা দেখাচ্ছে 15 বছর আগে, ওটা লজিক্যালিও ঠিক হচ্ছে না, যে কিয়ারা আডবাণী 15 বছর আগে কত বয়স ছিল, ওকে যে বয়সে দেখাচ্ছে, তো সেগুলো আর কি লজিক্যালি নিচ্ছে না। তো সেগুলো আমি তোমার সাথে এগ্রি করি। এবং অ্যাকশন অ্যাকচুয়ালি আমার, তুমি যে ঋত্বিকের ওপেনিং সিনটাও বলছো, ওপেনিং সিনটা অ্যাকচুয়ালি পুয়ারলি এডিটেড, ওটাও কিন্তু মজা দিতে পারে না। ওটা কিন্তু পুষ্পার মতো করবার চেষ্টা করেছে, যে একটা জাপানে গিয়ে জাপানিতে কথা বলছে, মারছে শাওলিন টেম্পলের মধ্যে, ওটা ওই মোমেন্ট গুলো কিন্তু একটাও ক্রিয়েট করেনি। মানে তুমি দেখবে পুষ্পার ওপেনিং সিনটা, তুমি দেখবে মোমেন্ট গুলো ছিল যে দড়িতে ঝুলছে,
অ্যাক্স বার করছে, পা এরকম ফোল্ড করে নিচ্ছে, মাঝে বই বার করে বলছে আমি জাপানি এখান থেকে শিখেছি, জল খাচ্ছে, কোট পরে নিচ্ছে, কত মোমেন্টস আছে। ইট ইজ নট অ্যাবাউট দ্য অ্যাকশন, ইট ইজ অ্যাবাউট হাউ, মানে তুমি বিল্ড আপটা কিভাবে দিচ্ছ। তো সেটা কিন্তু ওয়ারের অ্যাকশনটাতে নেই, ওপেনিং সিনটা তো নেই। আর এনটিআর জুনিয়রের ইন্ট্রো সিনটা তো জঘন্য, ড্রোন ফোনে উড়ে চলে যাচ্ছে। আর তুমি দেখবে দুটো অ্যাকশনের মধ্যে তালমেল নেই, ঋত্বিকেরটা প্রচন্ড স্লিক, আবার এনটিআর এরটা হচ্ছে বিশাল ওভার দ্য টপ, পুরো তেলেগু সিনেমার মতো বাঘের আওয়াজ ফাওয়াজ হচ্ছে। তো একটা ছবিতে দু রকমের অ্যাকশন সিকোয়েন্স কি করে থাকতে পারে? তোমাকে তো একটা সুর হয় একটা ছবি, যে আমার প্রত্যেকটা সিন যদি ওভার দ্য টপ যাও তাহলে গো ওভার দ্য টপ, আর যদি তুমি সাটেল থাকতে চাও সাটেল থাকো। তো এইটা আমার অ্যাকশনে আমি তোমার সাথে পুরোপুরি একমত, আমার তো কোনো অ্যাকশনই সেইভাবে ভালো লাগেনি। ঠিক আছে, ক্লাইম্যাক্সের দিকে যেহেতু ইমোশনাল একটা ব্যাপার আছে ওই জন্য ওটা ওয়ার্ক করেছে। আর আমি বলবো ইন্টারভেলের টুইস্টটা ভালো ছিল। আর সেকেন্ড হাফের ব্যাক স্টোরি যেটা দেখিয়েছে, ওই যে বাচ্চা ছেলেটা যে অভিনয় করেছে ওর পারফরমেন্স বা এনটিআর এর যে পারফরমেন্স, সেগুলো আমার ভালোই লেগেছে। ঠিক আছে, তো মিক্সড ফিলিং হয়েছে, কিছু জিনিস ভালো লেগেছে, কিছু জিনিস খারাপ লেগেছে, বাট ওই পাল্পি যে টুইস্ট ইত্যাদি গুলো, সেগুলোতে আমার মনে হয় না কোনো প্রবলেম হয়েছে বলে আমার পার্সোনালি মনে হয়। হ্যাঁ সাগর, তোমরা কি জানো যে আলফার বাজেট কিন্তু কম? কেন বলো তো? কেন? কারণ হচ্ছে যে ওখানে বিকিনি পরানোর জন্য আলাদা করে কাউকে নিতে হবে না, আলিয়া ভাটকে বা শেরবাড়ি বা কি পরিয়ে দেবে, এইটা হচ্ছে কারণ। আলাদা করে কাউকে লাগবে না, যেমন ওয়ার্ড 2 তে মানে আলাদা করে নিতে হচ্ছে এই সমস্ত ছবিগুলো, তো ওখানে ওদেরকে দিয়ে কাজ চলে যায়। আমি যদি বলি, আমার ঋত্বিকের ইন্ট্রোডাকশন সিনটা ভালো লেগেছে সিরিয়াসলি। এবার অরিত্রা যেটা বলছে সেটা একটা পয়েন্ট, মানে সেটা একদম 100% ঠিক কথা, যে সিন একটা অ্যাকশন দৃশ্যের যে বিল্ড আপ প্রয়োজন সেই বিল্ড আপ নেই। এবার ব্যাপার হচ্ছে যে আমি এটা এক্সপেক্টই করে যাইনি যে অয়ন মুখার্জি ওটা আমাকে ডেলিভার করতে পারবে। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে ডিজাইন ভালো করেছে, মানে যারা কোরিওগ্রাফার তারা কাজটা নিজের ভালো করে সামলে দিয়েছে। এবার একটা গেল এটা, আর জুনিয়র এনটিআর অ্যাকশন যেটা ইন্ট্রোডাকশনটা ছিল, ওই ইন্ট্রোডাকশনটা অ্যাকচুয়ালি ওই যে পার্টিকুলার দৃশ্যটা, ওই দৃশ্যটা আমি হেভি মস্তি পেয়েছি, যেখানে ওই একটা বড় বল সামনে এগিয়ে যাচ্ছে এবং বোমগুলো ব্লাস্ট করতে থাকছে আর জুনিয়র এনটিআর বসে, ওটা আমার ভালো লেগেছে। ঠিক আছে, আমি এখন তাহলে আমার বলিউডে ফ্লিক আসা ভালো লাগে না, আমার তেলেগু ছবি চাই, আমি ওটা এনজয় করেছি, পরিষ্কার কথা হচ্ছে। এবার যেটা সেকেন্ড হাফের বিষয়টা, সেটা হচ্ছে যে মানে আমার মনে হয় যে এখন যদি বাকির সঙ্গে যে ইকুয়েশন ক্যাপ্টেন আমেরিকা ছিল সেটা দেখি, এটা একদম সত্যি কথা যে ইকুয়েশনটা ওটাই। আমি জানি না যে এখন আমার সেটা কনভিন্সিং লাগবে কিনা। ছোটবেলায় হয়তো জিনিসটা ভালো লেগেছে, কারণ ওই ছবিটা কিন্তু আমার কাছে একটা ভালো ছবি হিসেবে, উইন্টার সোলজার ছবিটা এখন আমি মানে আমার ব্রেন রেজিস্টার করে ভালো ছবি, ঠিক আছে। কিন্তু আমি জানি না যে এখন যখন আমার ওয়ার্ড 2 তে জিনিসটা দেখে প্রবলেমের মনে হচ্ছে, কারণ আমার ওয়ার্ড 2 তে ডেফিনেটলি আমি রূপমদার সঙ্গে এগ্রি করবো, ক্লাইম্যাক্সটা আমার প্রবলেম লেগেছে। ঠিক আছে, যে ভাই তুই কিছুক্ষণ আগে অ্যান্টাগনিস্ট, আর আমি একটা জিনিসটা কনভিন্সিং হতে হবে। আমার মনে হচ্ছে একটা দৃশ্য রয়েছে যেখানে জুনিয়র এনটিআর ক্যারেক্টার, স্পয়লার হবে এটা, স্পয়লার তো হয়েই গেছে, যাই হোক, সেখানে না ওই প্লেনের মধ্যে ধাপাধাপ গুলি করে, মানে একদম ঠান্ডা মাথায় গুলি করে ধাপাধাপ সবাইকে মারে, এবং তখন ঋত্বিক বুঝতে পারে যে জুনিয়র এনটিআর অন্য কোনো মোটিভ আছে, খেলাটা অন্য। এবার যে লোকটা এরকম ভাবে গুলি করে মারছে, লাস্টে তাকে ঋত্বিক রোশন এসে ডায়লগ দিচ্ছে যে যখন যখন ইন্ডিয়া বিপদে পড়বে তখন তখন কোনো একটা পাঠান, কোনো একটা টাইগার, কোনো একটা কবির, আর কোনো একটা ওই জুনিয়র এনটিআর ক্যারেক্টার নাম বলছে, এরা সামনে এসে লড়বে। আমি না মেনে নিতে পারছি না যে টাইগার, পাঠানকে আমার যদিও অ্যাজ ক্যারেক্টার পছন্দ নয়, টাইগার আর কবির সেখান থেকে জুনিয়র এনটিআর ক্যারেক্টার, মানে কোথা থেকে আমি বুঝতেই পারছি না যে মানে কি করে আমি পাশে রাখবো, কনভিন্সিংই হচ্ছে না আমার কাছে বিষয়টা। যে এ তো পিওর টেররিস্ট ছিল কিছুক্ষণ আগে অব্দি, সে কি করে মানে কি কবির। আর ফার্স্ট পার্টে বিশেষ করে আমি আমি সবসময় বলেছি যে আমার সব থেকে পছন্দের স্পাই হচ্ছে কবির, এবং সেটা পছন্দের কারণ এটাই ছিল যে ও হচ্ছে রুথলেস, মানে ও নিজের ইমোশনকে জায়গা দেয় না, দেশকে সবার আগে রাখে। এই যে ইন্ডিয়া ফার্স্ট কথাটা বলছে, আমি ট্রেলারটা কেন প্রশংসা করেছিলাম, তার কারণ আমার অথেন্টিক লেগেছিল বিষয়টা, যে কবির কিন্তু এখানে কবিরই রয়েছে, এখানে কিন্তু ছেলে খেলা কমেডি করানো হবে না, যেটা পাঠানে রুবিসকে বুবিস বলছে, স্পাই ফিল্মে এগুলো আমার কাছে এক্সপেক্টেড, আমি পছন্দই করি জিনিসটা। তো এখানে কমেডি থাকবে না, এটাই আমার কোথাও ট্রেলার লেভেলে ভালো লেগেছিল। এবার যখনই আমি গিয়ে দেখছি যে না, ঋত্বিকের ক্যারেক্টারটাকে ইমোশনালি ভালনারেবল করে দিয়েছে, আবার সেই ফাইটারে ওটা একটা সম্পূর্ণ অন্য ছবি, অন্য একটা ক্যারেক্টার, ফাইটারে ওটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, যে একটা একটা অ্যাকশন ছবি হলেও সেটার মধ্যেও হিরোর মধ্যে অনেক কিছু, মানে ক্যারেক্টারটার মধ্যে অনেক ডেপথ রেখেছে, দীপিকার মধ্যেও সেটা ছিল। কিন্তু সেই জিনিসটা ওয়ারে না, মানে সামহাউ যদি সেই ইমোশনাল ডেপটা দিতে হতো, এটা অন্যরকম ভাবে দিতে হতো। জিনিসটা এরকম হয়ে গেল লাস্টে গিয়ে যে কবিরের যে একটা ইন্ডিয়া ফার্স্ট নেচার ছিল, সেই সেই জায়গাটায় মানে ওই ওই মরালিটি নিয়ে কবির ক্যারেক্টারটার কোয়েশ্চেন ওটা শুরু করলো, যেটা মানে ওয়ার ওয়ানে আমার পার্ট ওয়ানে কখনো হয়নি। তো সেইটা আমার একটুখানি খারাপ লেগেছে, যে কারণে আমি সেকেন্ড পার্টটা সমালোচনা করেছি। এবং তুমি যদি দেখো মানে অরিত্রদা, যদি আমি দেখলাম রিভিউ সেকেন্ড পার্টটা, মানে সেকেন্ড হাফটা ভালো লেগেছে অরিত্রদা, কিন্তু আমার সেকেন্ড হাফে না স্ক্রিন প্লেও কোথাও কোথাও লুজ মনে হয়েছে, যে ভাই ছবি মানে ড্রপ করে যাচ্ছে। তবে বড় করে এডিটে টাইট তো হতোই 100%, এটা অনেক টাইট করা।
একটা কথা এখানে বলতেই হবে, সেটা হচ্ছে কিন্তু ওই যে জুনিয়র এনটিআর এর যে বাচ্চা ছেলেটা, মানে যে ক্যারেক্টারটা যে অভিনেতা প্লে করেছে, সে কিন্তু ফাটি পারফরমেন্স দিয়েছে। আমি জানি না এটা কিভাবে হয়েছে, যে মানে জুনিয়র এনটিআর আগে শুট করেছে এবং সেটা দেখে বাচ্চা ছেলেটাকে কাস্ট করা হয়েছে, সেই অনুযায়ী পারফরমেন্স দেওয়ানো হয়েছে, নাকি এটা বাচ্চা ছেলেটা যেরকম ভাবে জুনিয়র এনটিআর কিন্তু খুব সিনকে মনে হচ্ছে যেন ওটা জুনিয়র এনটিআরই ছোটবেলা। এইটা কিন্তু খুব ভালো হয়েছে, এটা খুব ভালো হয়েছে। আর দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমার কি মনে হয় এর পরবর্তী যদি ওরা পার্ট করে, যায় না, এটা তো যে লেভেলে আন্ডার পারফর্ম করছে, তেলেগু বক্স অফিসে খুব খারাপ অবস্থা, জানো তো, মানে গেম ওভার হয়ে যাবে, হিট ট্যাগ পাবে না। ঠিক আছে, তো আমার মনে হয় না এরপরে আর ওটা বানাবে। আর বাকি ছবিগুলো তো ব্যাক বার্নারে দিয়ে দিচ্ছে। এবার যদি অ্যালফা বিশাল বড় হিট হয়ে যায় তাহলে অন্য ব্যাপার, কিন্তু যদি ওরা বানাতো এর পরবর্তীতে, ওদের কাছে যেটা চান্স ছিল, ওরা মার্ভেলের বিটটা যেহেতু ফলো করছিল, যে ধরো এর পরবর্তীতে এই যে রাঘু, এই যে একটা অ্যান্টাগনিস্ট হয়ে গেছে, এবার এটা ও যে আসলে ইন্ডিয়াকে হেল্প করেছে সেটা একমাত্র কবির জানে, কিন্তু পাঠানা টাইগার তো জানেন না। এবার পাঠানা টাইগার ধরো এদের পিছনে আসছে, পাঠান টাইগার অ্যাক্টিং, আর কবির বারবার রাঘুকে ওরা ভুল বুঝছে বলে ওকে বাঁচাচ্ছে, ওর কাছে বন্ধুত্বটা আগে হয়ে গেছে, যেটা স্টিভ রজার্স এর কাছে হয়েছে সিভিল ওয়ারে। তো ওরা ওইভাবে পরের দিকে খেলতে পারে আর কি, সিভিল ওয়ারের মতো একটা ছবি বানাতে পারে এরপরে, যেদিকে একদিকে ঋত্বিকা, আমাদের শাহরুখ সালমান, একদিকে জুনিয়র এনটিআর ঋত্বিক। আমার তো মনে হচ্ছিল সেই রকমই পরিকল্পনা ওদের রয়েছে। বাট ওরকম যদি কিছু করে প্রচুর খিস্তি খাবে, মানে এমনি তো খিস্তি খাচ্ছে, আরো বেশি খিস্তি খাবে, মানে সত্যি করার কোনো দরকার নেই। না আমার কি মনে হয়, আমি উইন্টার সোলজারের কথা কেন বলছি বারবার, তুমি দেখো ইভেন পাঠানেও উইন্টার সোলজার থেকে প্রচুর ইন্সপিরেশন ছিল। যে প্রথমে জনের যে ইন্ট্রোডাকশন সিনটা ছিল, ওটা উইন্টার সোলজার থেকেই ঝাড়া, যেখানে জন এসে মারে না, একটা বাজুকা মারে, ওটা কিন্তু উইন্টার সোলজারের শর্ট একটা, ওটা পুরো ওখান থেকে নেওয়া। যেটা হচ্ছে এরকম ধরনের ছবির তো সমস্যা, মানে এটা এই জিনিসটা বোঝে না। তুমি দেখো ঋত্বিকের ক্যারেক্টারটাকে একটা ছোট্ট পিস মতো দিয়েছে ব্যাটম্যানের মতো, যেটা প্রেস করে একটা যে কোনো জায়গা থেকে দড়ি বেরিয়ে যায়, মালটা ঝুলে নেমে পড়ে, দেখতে ভালো লাগছে। কিন্তু বিষয়টা হচ্ছে ওটাকে তুমি ইন্ট্রোডিউস করাও, যে একটা লোক বসে রয়েছে যে এরকম একটা 5-6খানা গ্যাজেট এই ক্যারেক্টারটাকে দেখাচ্ছে, ক্যারেক্টারটা জাস্ট দেখছে, একটা 10 সেকেন্ডের সিন। তুমি দেখবে ওগুলোই যখন না পরে ইউজ করে, যেরকম আমরা ব্যাটম্যানের ক্ষেত্রে দেখি বা এরকম ধরনের ছবির ক্ষেত্রে, স্পাইয়ের ক্ষেত্রে দেখি, তুমি কি মস্তি লাগে দেখতে যাচ্ছে এরকম ভাবে একটা ইউজ। নিজের ছবি ধুম টুতেই আছে, তুমি দেখবে ঋত্বিক একটা হাতের ডিভাইস তৈরি করে ধুম টুতে, যেটা কোকের ক্যান টেনে নেয়, যে কোকটা খুলে খায়, তারপরে পরে যখন চুরি করবার সময় ওটাকে দিয়ে দিয়ে গাড়িগুলোকে ম্যাগনেটের টেনে টেনে যায়, তখন ওটা মজা দেয়। তো এটা এরকম জিনিস ব্যবহার করতে পারে। আর এটা তো হোমাজও দেওয়া হয়, ধুমটুর মতো যারা করলো ওরা, কিন্তু যেভাবে জিনিসটা করছে, মানে ওই জিনিসগুলো ডিরেক্ট ইন্সপিরেশন না বোঝা যায় যে ভাই এখান থেকে তো ঝাড়লে। আমার সব থেকে খারাপ লেগেছে কি জানো তো, যে ভাই জুনিয়র এনটিআর ক্যারেক্টারটা হাত দিয়ে, মানে দুটো হাত দিয়ে নাকি ট্রেনের যে বাকেল ওগুলো খুলে দিল এবং ট্রেনের পকেটটাকে আলাদা করে দিল। মানে ভাই এগুলো একটু লিমিটে দেখা, একটু লিমিট, একটু লিমিট। সানি দেওল যদি গাদারে করতে পারে, জুনিয়র এনটিআর করলে দোষ। ভাই সানি মানে গাদারের সাথে তুমি এখন যদি এটা তুলনা করো, আর কি বলবো আমি, এটা তো বলবো, এটা তো ডিরেক্টরের দোষ, এটা তো ডিরেক্টরের দোষ। ও যখন এনটিআর এর সিনটাকে ট্রিট করছে, ও তেলেগু সিনেমার মতো ট্রিট করছে, ঋত্বিকের সিনটাকে ট্রিট করছে হলিউড সিনেমার মতো। কি করে সিঙ্কটা বসবে? এই যে তোমার যে প্রবলেমটা হচ্ছে, আমি বলবো না তেলেগু 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 বলতে, তাহলে তোমাকে বলতে হবে নন্দামুড়ি বালাকৃষ্ণের ছবির মতো করে ট্রিট করছে। এখানে যে লেভেলে ওয়াট টু চলে গেছে, সেটা কিন্তু মানে এখন আর পুষ্পা টুষ্পাতেও কিন্তু এই লেভেলে চলে যায় না, যে লেভেলে ওয়াট টু চলে গেছে। মানে অ্যান্টি গ্র্যাভিটি মা বাপ ছাড়িয়ে ফেলেছে। তো আমার মনে হয় এতটা যাওয়া উচিত। অ্যান্টি গ্র্যাভিটি মা বাপ ছাড়ায়নি, হাত পা বেঁধে মাঠে কামড়াচ্ছে পার্ট 2 তে ছাড়িয়েছে। পার্ট 1 এ দেখো, আমি সত্যি বলবো, পার্ট 1 এ যে ওই যে দৃশ্যটার কথা বলছে যে মাথা দিয়ে মারছে, সেটা কিন্তু মানে পার্ট 1 এ আমার কাছে তবু সেটা কনভিন্সিং ছিল। পার্ট 2 টাও আল্লু অর্জুন পুল অফ করে দিয়েছে, ডেফিনেটলি পারফরমেন্স খুব ভালো, কিন্তু ওটা অ্যান্টি গ্র্যাভিটি। পার্ট 2 তে ডেফিনেটলি অ্যান্টি গ্র্যাভিটি, কিন্তু ওটাই তো দুটো ব্যাপার, ওটা ডিরেক্টরের কনভিকশন আর হিরোর কনভিকশন, ওটা পারফরমেন্স। পুষ্পার ক্লাইম্যাক্স আমার আউটস্ট্যান্ডিং লেগেছে, পুষ্পা 2 এর ক্লাইম্যাক্স, যেখানে হাত পা বেঁধে দে শালা কামড়, পুরো ফুল জম্বি, রাপ্পা 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 রাপ্পা, ওটা মস্তি লাগে। কিন্তু তুমি বলো, মানে ঋত্বিকের সিকোয়েন্স দেখাচ্ছে, ঋত্বিক ঝাঁপ দিয়ে দিচ্ছে মেয়েটাকে নিয়ে জলের মধ্যে, আর এদিকে এনটিআর কে দেখাচ্ছে, এনটিআর নাকি ফ্লাইটে জানলা দরজার উপর দাঁড়িয়ে আছে হাত রেখে। তুমি বলো এগুলো কি সিন? এগুলো কোনো সিন আর দেখছে ভাবে কি এগুলো? আমি ভাবলাম কি একটা সিনেমা ছিল বালাকৃষ্ণার, যে ওপর থেকে ভিলেনটাকে ফেলে দিয়ে পেটের মধ্যে 3টে গুলি করে পতাকা ছুড়ে মারে, যে 3টাই ভেরিফিকেশন, মানে মেরে দিকে দেখে পুরো ভ্যারিফাই করে দিলে মরে গেছে। আমি ওরকম হয়তো কিছু করে, মানে দাঁড়িয়ে আছে এরকম ভাবে জানলা মাল দরজা খুলে। আরে এগুলো কি সিন ভাই? এই পাবলিকটাই কয়েক মাস আগে মিশন ইম্পসিবল দেখেছে, তুই এরকম জিনিসপত্র দেখাস না। আগে ডেড রেকর্ডিং একটা সিন ছিল দেখবে, ওই ছোট্ট একটা গাড়ি, ওটা নিয়ে
যাচ্ছে এবং পিছনে একটা বড় গাড়িগুলো আসছে, গাড়িটা ঘুরছে, আর ওই সিনটা পুরো বসিয়ে দিয়েছে। আমি সিনেমা হলে এত হাসি পাচ্ছে ভাই, এভাবে ঝাড়ে, এরকম ভাবে কি দরকার আছে? না ইভেন দেখো ওটা যে ওই যে সেই স্টেপস দিয়ে নাম ছিল, টম টু সেই ব্যাক করে স্টেপ দিয়ে নাম ছিল, স্টেয়ার্স এর সেম নিয়ে নিচ্ছে, পুরো সেম। মানে আরেকটা জিনিস হয়েছে কি আমি তোমাকে বলছি, এরা চিরকালই হলিউডের রেফারেন্স নিয়েই ছবি বানাতো। এখন কি হয়েছে, ইন্ডিয়ার অডিয়েন্সও দেখতে শুরু করে দিয়েছে হলিউড, যেটা আগে ছিল না। আগে কি করতো, ঝাপতো, কেউ বুঝতে পারতো না। এই ধুম 3ও তো ঝাপা, ধুম 3 তো প্রেস্টিজ থেকে ঝেপেছিল, তখন কেউ কিছু বলেনি, কারণ মানুষ দেখেনি প্রেস্টিজ সেই সময়। এবার এখন কি হয়েছে, ঝাপছে আর সেটা ধরা পড়ে যাচ্ছে, আর লোকে ওর থেকে বেটার ভার্সন দেখে ফেলেছে, ওই জন্য লোক গালাগালিটা খাচ্ছে। এটা চিরকালই হলিউডের রেফারেন্সেই কাজ করে। অনিল কাপুর, আর আমি বুঝলাম যে অনিল কাপুরকে কেন আনা হলো, মানে ঠিক আছে গল্পের প্রয়োজনে অন্য কাউকে আমার মনে হয় মারতে পারতো, কারণ হচ্ছে আশুতোষ রানা ওই রোলটাতে যতটা ফিট করে, যতটা শুট করে, সেটা অনিল কাপুর ভালো অভিনেতা আনডাউটেডলি, কিন্তু অনিল কাপুরকে না আমার মানে জমলোই না, আমার মনেই হলো না। অনিল কাপুর মেশিন গান চালাচ্ছে, ওটা আমার হাসি পেয়ে গেছে। অনিল কাপুরকে আমি মেশিন গান চালাতে থেকে আমার হাসি পেয়ে গেছে। এবার ভাই এটা, আর তুমি দেখেছো, তুমি একটা জিনিস নোটিস করেছো, বিভিন্ন অ্যাকশন সিন খেপেছে তো বিভিন্ন জায়গাতে, কিছু কিছু জায়গায় না ইচ্ছে করে সাউথ ইন্ডিয়ান ছবির মতো করতে হয়, যেরকম প্রথম যে শটটা বললাম তোমাকে, ঋত্বিকের ইন্ট্রোটা, তারপরে এই যে মেশিন গান দেখবে সব ক্যাদি ফ্যাদি সবাই চালাচ্ছে তো, বিক্রম ওই জন্য একটা বুড়ো লোককে দিয়ে চালায়, মানে ওরকম একটা মেন্টালিটি। অয়ন মুখার্জি জাস্ট এগুলো ছেড়ে একটা রোমান্টিক কামিং অফ এজ ছবি করা উচিত ওর। এরকম বলা উচিত যে আদিত্য চোপড়াকে বলা উচিত যে জামাইবাবু, ওর তো দিদির বর হয়, যে আমাকে ছেড়ে দাও, আমি প্রচুর গালাগাল খাচ্ছি, ঠিক আছে। না অয়ন মুখার্জি অ্যাকচুয়ালি আমি বলছি শোনো, ইয়ার যে স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো যদি খারাপ হয়, সেটা সম্পূর্ণ দায়ভার আদিত্য চোপড়া। এখানে ডিরেক্টরদেরকে গালাগাল করে লাভ নেই, না সিদ্ধার্থ আনন্দ, না অয়ন মুখার্জি এমনি অ্যাকশন ছবি কতটা ভালো মতো সেটা নিয়ে আমার ডাউট সবসময় রয়েছে, কিন্তু মূল দায়ভার হচ্ছে এখানে আদিত্য চোপড়া। আমি সত্যি বলছি, আমার মনে হয় কি সিদ্ধার্থ আনন্দ না অনেক অনেক বেটার, সিদ্ধার্থ আনন্দ এনি ডে অনেক বেটার। সিদ্ধার্থ আনন্দ একটা ব্যাপার আছে, আমি তোমাকে বলছি, তোমরা শোনো, তোমরা আমরা কথাটা বোঝার চেষ্টা করো। সিদ্ধার্থ আনন্দ কি করে বলো তো, একটা হলিউডের ছবি নেয়, ওটাকে পুরো ঝেপে দেয়, ঠিক আছে, ওই জন্য ওর ছবিটা একটা ডিসেন্ট হয়ে যায়। ও ক্লাসিক এই যে ওয়ার 1 নিয়ে এত কথা হচ্ছে, ওটা জন উড ফেস অফ থেকে নিয়েছে। এবার ফেস অফ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভিজ অফ অল টাইম, ঠিক আছে, নিকোলাস কেজ আর জন ট্রাভোল্টা ওখান থেকে তুলেছে পুরো। তো ওটা তো ভালো, মানে একটা লেভেল অব্দি তো হবেই। তুমি যদি ঋত্বিক রোশনকে ওরকম একটা ক্যারেক্টারে দিয়ে দাও, আর একটা জন উড সিনেমা নিয়ে নাও, ফাইটার হচ্ছে একটা টপ গানের মতো ছবি থেকে নিয়েছে, তো পরিষ্কার ইন্সপিরেশন বোঝা যায়। তো ওর তো একটা স্ট্যান্ডার্ডের তো হবেই। আর এর ক্ষেত্রে অয়ন মুখার্জির ক্ষেত্রে কি হয়েছে, যে অয়ন মুখার্জি কোনো একটা ছবি ধরে কপি করতে পারে। এই যে সাইয়ারা টাইয়ারা ভালো, মানে ডিসেন্ট একটা দেখতে ভালো লাগছে কেন, কারণ একটা কোরিয়ান ছবির টেমপ্লেটটা তুলে যে ফিট করে দিয়েছে ওতে। এটা তুমি দেখবে এটা চিরকাল ওয়ার্ক করে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি দেখবে, আমি তোমাকে ভালো ভালো ছবির ক্ষেত্রে বলছি, গ্যাংস অফ ওয়াসেপুর, ধরো গ্যাংস অফ ওয়াসেপুর, তো গ্যাংস অফ ওয়াসেপুর তুমি যদি ছবিটা দেখো, তুমি দেখবে সিটি অফ গডের পুরো টেমপ্লেটটা নিয়েছে, ওটা ফিটিং করে দিয়েছে ওয়াসেপুরের ইভেন্ট গুলো। এইভাবেই করে, কিন্তু এটা কিন্তু ওয়ার্ক করে। বা তোমাদেরকে একটা শকিং জিনিস বলবো, তোমরা শুনে চমকে যাবে, তোমরা অবাক হয়ে যাবে। তোমরা সাত্যা দেখেছো তো? সাত্যার যে প্রথমে একটা সিন আছে না, বারের মধ্যে জেডি চক্রবর্তীর মুখে ওই মদ ছুড়ে দেয়, জেডি চক্রবর্তীর সাথে বাওয়াল হয়ে যায়, যেখানে জেডি চক্রবর্তী বারের মালিকটাকে পরে মাথায় গুলি করে দেয়, মনে আছে? যেটা প্রথম দিকে গ্যাংস্টার হওয়ার আগের যে ঘটনাটা, বুঝতে পারছো তো কোন জায়গাটা বলছি? যখন জেলে যাওয়ার আগে আর কি। ব্রুসলির ছেলে আছে, ব্রুসলির ছেলে ছিল, মারা গেছে, যে ক্রো বলে ছবিটা করেছিল, ক্রো বলে একটা ছবি হয়েছিল, ওই ব্র্যান্ডন লি ওর নাম ছিল, ওর একটা ছবি আছে, ওর সিনেমা থেকে ওই পুরো চাংটা তোলা। আমি তোমার ছবিটার নামটা এখন মনে পড়ছে না, ওখানে গুলিগোলা ছিল না, মার্শাল আর্টস ছিল, পুরো সেম টু সেম বিট। তুমি দেখবে সত্যি, তুমি ওটা পাঠাবো তোমাকে, সাগর নীল রূপম দুজনকেই পাঠাবো গ্রুপে, তোমরা দেখো, তোমরা বলবে আরে সত্যি তো এখান থেকে পুরো সিন বাই সিন তুলেছে, ওই চাংটা ওখান থেকে তোলা, কিছুটা গুড ফেলাস থেকে তোলা। তুমি দেখবে সত্যি হচ্ছে গুড ফেলাসের রেফারেন্সে বানানো, ওই জন্য স্ট্যান্ডার্ড ভালো। তো তুমি যখনই একটা কোনো রেডিমেড স্ক্রিন প্লে প্যারালাল রেখে করবে, তখনই তোমার ছবিটা একটা স্ট্যান্ডার্ডের হয়ে যাবেই যাবে। বেশি যখনই তুমি এই যে লোকেশেরও প্রবলেম কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, যখনই একটা স্ট্যান্ডার্ড স্ক্রিন প্লে আছে, ধরো লিওর যে স্ক্রিন প্লে, ওটা স্ট্যান্ডার্ড স্ক্রিন প্লে, যে একটা লোক আইডেন্টিটি চেঞ্জ করে আছে, একটা পয়েন্টের পরে ফ্ল্যাশব্যাক রিভিল হবে, একটা পাস থেকে কেউ একজন এসে ডিস্টার্ব করছে। এটা বহুবার হয়েছে, থেরিরও এটাই গল্প।
এই টেমপ্লেটে যতক্ষণ আছে প্রবলেম হবে না। যখনই তুমি নিজে বেশি ঘেঁটে করতে যাবে, সেটা করতেই পারো, কিন্তু তাহলে তোমাকে সেই লেভেলে রাইটার হতে হবে। যখনই তুমি ওই টেমপ্লেটটাকে ঘাঁটতে যাবে, তখনই কিন্তু চান্সেস আছে তুমি ঘেঁটে ফেলবে। এটা আমার মনে হয়। জয়িতা তুমি বাঙ্গাল, ও তো কিছুই মানে না। ও একদিন কেস খাবে, ও একদিন কেস খাবে, দেখো খাবেই, ও খাবেই, খাবে একদম শিওর, 100%। ও আসলে এখন বেরিয়ে যাচ্ছে, ও বেরোচ্ছে অন্য কারণে, যাই হোক। না, বাংলার মতো লোকেরা কি হবে, সেটা হচ্ছে কি লোকেশ না ফিরতে পারবে, লোকেশ ফিরতে পারবে, নেলসন ফিরে গেল, কিন্তু বাংলার মতো লোকেদের না হঠাৎ একসাথে ডাউনফল হয় না। আর যখন ডাউনফল হয় তখন না ফেরার কোনো রাস্তা থাকে না, মানে সেটা পুরো জাস্ট ধসে যায়, একদম শেষ, মানে ওখান থেকে আর কোনো ইউটার্ন নেই, ওরকম হবে কিছু। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো হচ্ছে ধূমকেতু ছবিটা নিয়ে। এটা নিয়ে আগে অরিত্র বলো, ধূমকেতু কেমন কি লেগেছে বলো। ধূমকেতু দেখো, আমার এক্সপেকটেশন আমার ঠিক ছিল মাথার মধ্যে। আমি দেখছি অনেকে ফেসবুকে, আমি জানি না তোমরা দেখেছো কিনা, অনেকে দেখতে গেছিল, ব্লগ টক করেছে বেরিয়ে, তারা হয়তো ফেসবুক পেজ টেজ চালান, তারা মানে রেগুলারলি রিভিউ করেন না, লাইফস্টাইল ব্লগ ইত্যাদি করেন, বা তারা মনে হয় একটা সার্টেন এক্সপেকটেশন নিয়ে গেছিল দেখতে, তারা খুব হতাশ হয়েছে। তারা কিন্তু দেখবে এরকম পোস্ট আমি অনেকগুলো ফেসবুকে দেখলাম যে ভাল লাগেনি, জমেনি, কি হলো বুঝলাম না। তো আমার এক্সপেকটেশন মাথায় ঠিক সেট ছিল। আমরা যেই পডকাস্টটায় যেটাই গেছিলাম, আমাদের এর সাথে আনস্ক্রিপ্টেড উইথ সন্তাদীপ, আমরা তিনজনেই গেছিলাম, সেখানেও আমি বলেছিলাম যে দর্শকের এক্সপেকটেশনটা রাইট সেট করা উচিত ধূমকেতুর সাথে, এটা একটা কমার্শিয়াল ছবি নয়। তো আমি যেহেতু এক্সপেকটেশন আমার মাথায় সেট ছিল, আমি জানতাম এটা কৌশিক গাঙ্গুলির ছবি হবে, আউটে নাও, তো আমার সেই অনুযায়ী ভালোই লেগেছে। ঠিক আছে, হ্যাঁ ডেফিনেটলি সেকেন্ড হাফে কিছু পোর্শন আছে যেখানে আমার একটু বোরিং লাগছিল, ছবিটা গতি হারিয়ে ফেলছিল। এটা পুরোপুরি আদ্যপান্ত একটা আর্ট ফিল্ম আর কি, এটা কোনোভাবেই মেইন স্ট্রিম ছবি নয়। এবং দেবের ইমেজটাকে মাথায় রেখেও যে চিত্রনাট্যের লেখা সেটাও নয়। পারফরমেন্স খুব ভালো, বেস্ট পারফরমেন্স রুদ্রনীল ঘোষের। ঠিক আছে, দেবের পারফরমেন্সও খুব ভালো, এগুলো ড্রামা ভালো ওয়ার্ক করেছে, ইমোশনস খুব ভালো ওয়ার্ক করেছে, সেই সব জিনিসপত্র ভালো, লুক এন্ড ফিলও ছবিটার খুব ভালো। ছবিটার আমার একটা জিনিস নিয়ে একটু প্রবলেম আছে, ছবিটার যে মেসেজিংটা সেটা আমার একটু প্রবলেম্যাটিক মনে হয়েছে। ঠিক আছে, যে যে জাস্টিফিকেশনটা দিচ্ছে শেষের দিকে গিয়ে, যে এই ব্যাপারটা কাণ্ডটা ঘটাচ্ছে, তো সেইটা আমার একটু মানে অড বল লেগেছে আর কি। ঠিক আছে, এবং সেটাও অতটা ভালোভাবে এস্টাবলিশও করেনি যে ও কেন, তো সেই একটু প্রবলেমেটিক লেগেছে মেসেজিং এর দিক থেকে। বাট বাকি আমার ভালোই ছবি লেগেছে আর কি। তবে ডেফিনেটলি কৌশিক গাঙ্গুলি, লক্ষ্মী ছেলে, নগর কীর্তন, শব্দ, এই ছবিগুলো সিনেমাওয়ালা যে স্ট্যান্ডার্ডের ছবি, সেই টপ 5 এর মধ্যে আমি এটাকে রাখবো না। বাট ভালো ছবি হয়েছে, এবং পারফরমেন্স ওয়াইজও খুবই ভালো হয়েছে। দেবের পারফরমেন্স মানে ডেফিনেটলি দেবের টপ 10 এর মধ্যে তো থাকবেই অবশ্যই ধূমকেতু, বা টপ 5 এর মধ্যেও থাকতে পারে পারফরমেন্স ওয়াইজ। এটাই। সাগর নীল বল। বাবা, রূপন্দা তো মনে হচ্ছে পড়া হচ্ছে না। ধূমকেতু দেখো, আমার দেব এবং শুভশ্রীর কিন্তু কেমিস্ট্রি খুব ভালো লেগেছে, ওদের মধ্যে প্রেমের দৃশ্যগুলো ওয়ার্ক করেছে। এবং আরেকটা যেটা বিষয়, পুরো ছবিটা অ্যাকচুয়ালি মানে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে আর কি। পুরো ছবিটা একদম কৌশিক গাঙ্গুলির আর্ট ছবি যেটা হতো, সেই ধরনেরই ছবি, মানে 10 বছর আগে বানানো, সেই সময় কৌশিক গাঙ্গুলি কি ছবি বানাতো, আমি একদম সেইটা ধরেই গেছি। খালি আমি দেখলাম প্রেমের দৃশ্যগুলো, গানটা শুরু হওয়ার আগে যে দৃশ্যগুলো রয়েছে দেব এবং শুভশ্রীর মধ্যে, সেইগুলো দেখবে তুমি, সেখানে কিন্তু দেবের যে অ্যাক্টিংটা, সেটা একদম কমার্শিয়াল ছবির যে অ্যাক্টিংটা দেব করতো, যে নায়িকাদের পেছনে একটু ছুটছে, একটু সেখানে মানে একটা একটা মানে ফান। এবং রুদ্রনীল ঘোষ হসপিটালে শুয়ে রয়েছে, একটা দৃশ্য রয়েছে, পাটা ভেঙে গেছে আর কি, সেখানেও তুমি দেবের অ্যাক্টিভিটিস দেখো। তো ওই পোর্শনটা বাদ দিয়ে দিলে এটা পুরোপুরি একটা কৌশিক গাঙ্গুলির ছবি। তো ওই জায়গাগুলো আমার ওই পুরোনো দেবকে দেখতে পেয়ে অবশ্যই ভালো লেগে, যেহেতু ছেলেবেলায় আমরা ওটাই দেখেছি। আর এই ছবিটার মধ্যে যেটা অরিত্রদা বললো, আমি একেবারেই একমত, সেটা হচ্ছে যে একটু ছবিটা বোর করেছে। ঠিক আছে, ছবিটা কিছু জায়গাতে বোর করেছে, ডেফিনেটলি আমি রিভিউতে এই কথাটা বলেছি। আর তার সঙ্গে সঙ্গে ছবিটাতে মানে অ্যাকচুয়ালি কি বলতো, কৌশিক গাঙ্গুলি না মানে এটা একটা মানে ক্যারেক্টার হেভি ফিল্ম করতে চেয়েছে আর কি, মানে যেটা খুব গল্প নির্ভর ছবি হবে, যে গল্পে অনেক কিছু সেরকম ব্যাপার না। এবং মেকাররা একটা জিনিসটা তুমি যদি দেখো ক্লিয়ার ছিল, যে গল্প তারা খুব বেশি কিন্তু লুকিয়ে রাখতেও চাই। যখন গানগুলো ড্রপ করেছে, আমি তখনই গানগুলো রিয়াকশন দেওয়ার সময় এটা বলেছি পরিষ্কার, যে মেকাররা কিন্তু এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এটা লুক। একটা সময় অব্দি কি ছিল, যে এটা এই যে গেট আপটা, এটা যে দেবের একটা জাস্ট একটা ছদ্মবেশ, এটা দেবের বয়সকাল নয়, যে ক্যারেক্টারটা বুড়ো হয়ে গেছে তা নয়। সেই বিষয়টা কিন্তু একটা সময় অব্দি থিওরি ছিল মানুষের, যে আচ্ছা এটা বোধ হয়, কিন্তু তারপরে কিন্তু মেকারই ওটাকে ক্লিয়ার করে দেয়, বিভিন্ন গানের দৃশ্য থেকে পরিষ্কার হয়ে যায়। এবার সেটা কোথাও একটা ছবিটাকে না একটু প্রেডিক্টেবল করে দিয়েছে আর কি, মানে এই বিটস অ্যান্ড পিসেস গুলো আমরা জানতাম যে আচ্ছা
মায়ের সঙ্গে দেখা করতে আসবে, শুভশ্রীর সঙ্গে দেখা করতে আসবে, এইগুলো আমরা জানতাম। এবার কি কৌশিক গাঙ্গুলির একটা একটা স্টোরি টেলিং একটা নুয়ান্স আছে, সেগুলোর জন্য প্রচুর মোমেন্টস এরকম ছবির মধ্যে রয়েছে যেগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করে এবং যেখানে ছবিটা অ্যাকচুয়ালি ইমোশনাল করাতে পারে। মানে এখানে কিন্তু তোমার রুদ্রনীল ঘোষের চরিত্রের জন্য আমার কিন্তু সত্যি মানে ফিল করেছি ক্যারেক্টারটার জন্য। ওই ক্যারেক্টারটার এত মানে সিম্পল সিম্পল কিছু মোমেন্ট রয়েছে যেগুলো এত বেশি মানে আর কি মানে আমার হৃদয় ছুঁয়ে গেছে আর কি। রুদ্রনীলের পারফরমেন্স ত্রিমেন্দাস এখানে। আর যদি অরিত্রা যেটা বলছে প্রবলেমেটিক মেসেজ, অ্যাকচুয়ালি কি বলতো, ছবিটা যখন আমি দেখছিলাম আমি বিষয়টাকে নিয়ে ভেবেছি, আমারও মাথায় এসেছে, কিন্তু লাস্টে একটা ডায়লগ রয়েছে যে ডায়লগটাতে আমার মনে হচ্ছে যে এটা পরিচালকের বক্তব্য এবং সেই জায়গা থেকে আমি বিষয়টা রিভিউতে মেনশন করিনি। সেটা হচ্ছে মানে একটা চরিত্র, আমি এখন আর বলছি না, স্পয়লার হবে, একটা চরিত্র সেখানে ডায়লগ দেয় যে দেশদ্রোহী, স্টুপিড, ঠিক আছে? তো আমার মনে হয় যে পরিচালকের বক্তব্য আফটার ক্যারেক্টারটাকে নিয়ে ওটাই, ওই পার্টিকুলার টার্মটাই, যে দেশদ্রোহী। যদি এটা হয় তাহলে ছবিটাতে আমি মানে ঠিক আছে, তাহলে সে একটা অ্যান্টাগনিস্টের একটা জার্নি দেখিয়েছে এবং তারপরে তার ব্যাপারে পরিচালকের এইটা হচ্ছে রুদ্রনীল বলেই দিলাম ভুল করে, যাই হোক, মুখ থেকে ডায়লগটা বেরোচ্ছে এবং সেখানে সে বলেছে যে এ কিন্তু দেশদ্রোহী, ঠিক আছে? তো আমার কিন্তু মানে সেই জায়গাতে আমার আর কি মনে হচ্ছে যে ঠিক আছে, পরিচালকের মানে কম্পাসটা ঠিক জায়গাতে রয়েছে। আমার এখানে একটা সাগর নীল যে কথাটা বললো সেটা হচ্ছে লাস্ট যে শটটা, আমি ওটা বলছিলাম, আমি আগের দিন ভিডিওতে ওই পার্টিকুলার জায়গাটা বলছিলাম, খালি শেষের একটা দৃশ্য মেনশন করে তো বলা যায় না। তো ওই যে শটটা ওটা আছে হচ্ছে তার কিছুক্ষণ আগেই ও ভানুকে একটা স্বপ্ন দেখবে যে ও ওপরে উঠতো, ওই পাখির ডিমটা দেখাতো এবং ভানু মানে ও ভানুকে খুঁজতে খুঁজতে নিচে আসতো। তো শেষের শটটা হচ্ছে রুদ্রনীল আসবে এবং ঠিক তার উপরেই হচ্ছে ওই কাঠের বাড়িটা। তো ওটার রেফারেন্স এরকম ধরনের ছিল যে ও হয়তো এখানেই ভানুর খোঁজ এখানেই পাবে এবং ভানু ওকে ছেড়ে যাবে না। এই যে বাড়িটা, এই বাড়ি কাঠের ছোট বাড়িটার সামনে ভানু থাকবে। তো এখানটা যখন এলো তখনই ব্লাস্টটা হলো এবং ওখানে ও দেশদ্রোহী স্টুপিড বলে এবং তারপরের শটটাই হচ্ছে রুদ্রনীলের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায় এবং রুদ্রনীলের যে ক্যারেক্টারটা সারা ছবিতে বলবে যে ও খুব ছাপোষা সাধারণ, ঠিক আছে, ও খুব বদলাতে পারেনি। তো এই যে ক্যারেক্টারটা আমার মনে হয় রুদ্রনীলের ক্যারেক্টারটা যে ম্যাক্সিমাম সাধারণ মানুষ যারা সমস্যাটাকে বা যেটা হচ্ছে সেটাকে মেনে নেয়, কিন্তু এখানে ছবি ডিরেক্টরের যে বক্তব্য সেটা কাইন্ড অফ যে প্রোটাগনিস্টের ক্যারেক্টার সে আলটিমেটলি কাইন্ড অফ অ্যান্টাগনিস্ট এবং তাকে দেশদ্রোহী বলা হচ্ছে। এবার মানে বিষয়টা যেটা অরিত্র বলছে, যেটা প্রবলেমেটিক যে দিকটা বলছে, মানে ওটা আমার মনে হয় যে যারা একটু ভালোভাবে দেখবে তাদের অনেকেরই কথাটা মাথায় আসবে যে বিষয়টা কিন্তু একটা অন্য মেসেজ দিচ্ছে বা এই মেসেজটা অন্য একটা দিক হয়ে যেতে পারে। কারণ আজকে তুমি বলো না, আজকে যখন দিলসে আমরা দেখবো আমাদের কিন্তু দিলসের এন্ডিং নিয়ে সবার প্রশ্ন আসবে যে দিলসে কি বললো এখানে জিনিসটা, তাই না? আজকে আমাদের মনে হবে শাহরুখ খানের ক্যারেক্টারটা সে জানছে ও টেররিস্ট, ওকে জড়িয়ে নিচ্ছে, ব্লাস্ট হয়ে যাচ্ছে। আমরা যদি পরে ভাবি তাহলে শাহরুখ খানের ফ্যামিলির উপর দিয়ে কি যাবে, তাই না? যে ও একটা টেররিস্টের জন্য সবকিছু মেনে নিল এবং ওখানে একটা ব্লাস্ট হতে দিল। তো এই যে এন্ডিং, এটা নিয়ে আমার মনে হয় যে যে কথা বলছে সেটা আমার মনে হতো যদি শেষে রুদ্রনীলের ক্যারেক্টারটাকে ওই জায়গাটা না দিত, তাহলে আমারও ওটা মনে হতো ছবিটা সত্যি ভাই এন্ড একটা ভুল মেসেজ পোট্রে করছে। তবে আমি একটা কুইক রিভিউতে কথা বলেছিলাম যে এই ছবিটা যারা দেব শুভশ্রীর হার্ডকোর মেইন স্ট্রিম ছবি পাগলু ফাগলু দেখে এসেছে, এই পাগলু বলছি সরি চ্যালেঞ্জ পরাঞ্জলি দেখে এসেছে, কারণ দেব শুভশ্রী কিন্তু দেখো চ্যালেঞ্জ পরাঞ্জলি আর রোমিও এই ছাড়া মানে এই জোন ছাড়া কিন্তু অন্য কোনো ছবি কখনো করেইনি। ওরা কিন্তু একদমই হার্ডকোর ছবি করে এসেছে। ফলে আমি এই অডিয়েন্সটাকে মানে অরিত্র সাগরের খুব বেশি দোষ দিচ্ছি না, যে এই অডিয়েন্সটার কাছে দেখো ছবিটা তো বিশাল বড় ওয়েতে প্রচার করা হয়েছে, তাই না? তো সেই অডিয়েন্সটা তো ওইভাবে গেছে, সেই অডিয়েন্সটার খারাপ লাগুক ভালো লাগুক সেটা অডিয়েন্সের রিয়াকশন। তো আমি সেটাকে নিয়ে কোনো রকম ভাবে কিছু মনে করতে চাই না। আমার এক্সপেকটেশন ছিল আমি কৌশিক গাঙ্গুলির ছবি দেখতে যাব, আমি কিন্তু আগাগোড়া একটা কৌশিক গাঙ্গুলির ছবি পেয়েছি। এবং আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে কিন্তু তুমি দেবের লাস্ট 5 ইয়ার্সে একটা মানে এমন ভালো ছবি, ভীষণ ভালো একটা ছবি হয়েছে বা সেই ছবিটা কৌশিক গাঙ্গুলির ফিল্মোগ্রাফি স্টাইলে গেছে, এটা হয়তো আমরা প্রধান একটা খুব মানে ভালো ছবি হয়েছে। সে ছাড়া কিন্তু আমি মানে ধূমকেতুর মতো ভালো ছবি দেবের হাউস থেকে লাস্ট 5 বছরে পাইনি। তো আমার মনে হয় সেদিক থেকে লাস্ট 5 বছরে দেবের হাউসের ভালো ছবি হচ্ছে মানে বেস্ট ফিল্ম হচ্ছে ধূমকেতু, এটা আমার মনে হয়েছে। কিন্তু অবশ্যই কৌশিক গাঙ্গুলির বেস্ট ফিল্ম বা টপ 3 ধূমকেতু নয়, কৌশিক গাঙ্গুলির ভালো ছবিগুলোর মধ্যে অন্যতম। আর একটা জিনিস বলতে হয়, এই ছবির গানগুলোকে খুব ভালো ব্যবহার করেছে, যে কারণে ছবিটা আরো দেখার সময় ভালো লাগে। আমি এখানে একটা ছোট মোমেন্ট বলবো, মানে এটা কৌশিক গাঙ্গুলি পরিচালক হিসেবে মুন্সিয়ানা প্রশংসা করতেই হবে। এটা অন্য কোনো পরিচালকের, বাঙালি পরিচালকদের মধ্যে এই নুয়ান্সটা আমি অতটা দেখতে পাই না। সেটা হচ্ছে যে
দেখবে পরমব্রত চ্যাটার্জির ক্যারেক্টার, সে শুভশ্রীর সঙ্গে একটা জায়গায় দেখা করতে এসছে, কাইন্ড অফ একটা ক্যাফে আর কি, মানে ছাদ খোলা ক্যাফে আর কি, সেখানে এও বসে রয়েছে, দেবের চরিত্র বয়স্ক লোক নিয়ে বসে রয়েছে আর কি, সেখানে আর কিছুটা পড়ে যায় এবং দেবের ক্যারেক্টার সেটা তুলে দিতে চায়। সেই যে দৃশ্যটা, সেই দৃশ্যটাতে মানে দেবের মানে ওই বয়স্ক লোকের যে ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড অল, যেভাবে সেখানে মিউজিকের ব্যবহার, ওটা মানে আর কি অনেক কিছু মানে বলে দেয় আর কি, কিছু না বলে, কোনো সংলাপ না ব্যবহার করে। তো এই ছোট্ট ছোট জায়গাগুলোতে অ্যাকচুয়ালি ধূমকেতু ছবিটা স্পেশাল হয়। যেখানে রুদ্রনীলকে কেক মাখিয়ে দেবে, ওই জায়গাটা রুদ্রনীল মানে রুদ্রনীল ঘোষ টেরিফিক ছবিতে, দারুণ দারুণ, জাস্ট দারুণ ওর অ্যাক্টিভিটি। এবং দেখবে ওই জায়গাটা না, বলবে গান কর, নাচ কর, ঠিক আছে, এবং ও না যেভাবে শুরু করবে ওই শুরুগুলো দেখলে হাসি লাগে, কিন্তু যেভাবে এন্ড করবে মানে ওগুলোতে আমরা পুরো চুপ হয়ে যাই। এবং সবথেকে যেটা ভালো লেগেছে যে দেবের ডাবিংটাও এখন করেছে এবং সেটা অদ্ভুত ভাবে সিঙ্ক হয়েছে। দেবের পারফরমেন্স কিন্তু সত্যি খুব ভালো। এবং আরো দুজন, দুলাল লাহিড়ী যে ওর বাবার সাথে অভিনয় করেছে, কি ভালো করেছে, ভীষণ ভালো। এবং হচ্ছে ওই যে ওনার এবং অ্যাকচুয়ালি উনি একসময় বাংলা সিনেমার রেগুলার অ্যাক্টর ছিলেন, মানে রেগুলার দেখতে পাওয়া যেত, এখন তো আর দেখতে পাওয়া যায়ই না। তো ওনাকে দেখতে পেয়ে একটা মানে সম্পূর্ণ একটা ফ্রেশ একটা মানে হয় না যে একটা অভিনেতা যাকে খুব বেশি দেখা যায়, সে একটা না ফ্রেশ ব্যাপার আনে টেবিলে, তো সেই জিনিসটা ধূমকেতুর ক্ষেত্রে হয়েছে আর কি। আমার মনে হয় যে ধূমকেতু একটু সিরিয়াস থেকে আমরা একটু মজায় চলে যাই, সেটা হচ্ছে ধূমকেতু 2 আসা উচিত, রাজদা ডিরেক্টর, আর হচ্ছে দেব আর শুভশ্রী হচ্ছে নায়ক নায়িকা, তাহলে বেশ ভালো একটা ছবি হবে আশা করি আমরা। চ্যালেঞ্জ 3 আর ওই ছবিতে আইটেম সং থাকবে যেটাতে নাচবে হচ্ছে রুক্মিণী, তাই তো? এটা বলছিস তো? আচ্ছা আচ্ছা, মিমি চক্রবর্তীর কোনো ক্যামিও থাকবে না? হ্যাঁ, মিমি চক্রবর্তীর কোনো ক্যামিও থাকবে না? প্রোডিউসার এইগুলো যেগুলো করে দিচ্ছি না, এরপরে ও ভাই, এই পোস্টারটা রাখতে হবে, কিন্তু এই পোস্টারটা কিন্তু দিলে চলবে না। তবে আমি বলছি যে সেদিনকে ওই ছবির প্রমোশনের জন্য দেব শুভশ্রী গেছিল ওই বড়মার মন্দিরে, সেখানে কিন্তু দুজনকে পাশাপাশি হেভি লাগছিল, মানে ওদের অ্যাকচুয়ালি আরো কাজ করা উচিত একসাথে। মানে এবং ওদের যে ম্যাচিওর, যেটা অডিটর বললো ম্যাচিওর লুকটা না, এটা কিন্তু দুজনকে আরো ভালো লাগছে, মানে আগের থেকেও বেশি ভালো লাগে। দেব এই বিয়ারটা রেখেছে, এখন যেরকম দুজনকে দেখতে হয়ে গেছে, আমার মনে হয় এখন ওদের ছবি করা উচিত দুজনের। সেটা যেরকম মানে সেটা যদি তুমি চ্যালেঞ্জ 3 ধূমকেতু 2 বললে কেন? এটা প্রাক্তন 2 ব্লকবাস্টার। প্রাক্তন 2টা বলেছি ফার্স্ট আমি, এটা ফার্স্ট 2-3টে ভিডিও আগে আমি বলেছি প্রাক্তন একটা ভিডিওতে বলেছিল। হ্যাঁ, আর না প্রাক্তন 2 তো শিবুদা ছাড়বে না, না প্রাক্তন 2 তো শিবুদা ছাড়বে না, তো শিবুদাই করুক, দেব শুভশ্রী রুক্মিণী সুপার পরিচালনায়। যাই হোক, দেখা যাক আমাদের ঠিক আছে, চলো আজকের মতো আলোচনায় 3টে সিনেমা নিয়ে আজকে আমাদের আলোচনা হয়ে গেল। আমরা চেষ্টা করবো আবার তাড়াতাড়ি আসার, কারণ আমাদের যখন সিনেমা হলে দেখা হয়েছিল অডিয়েন্স খালি বলছিল তোমাদের 3 ইয়ারই কথার পরের এপিসোড কবে আসে, এটা অডিয়েন্স বড় করে বলছিল। তাদেরকে বলে রাখি যে আমরা চেষ্টা করছি তোমার আসার। দেখো রঘু ডাকাতের টিজার গেল রূপমদার মোবাইলই পড়ে গেছে। না, রঘু ডাকাতের টিজার রয়েছে, রক্তবীজ 2 এর টিজার রয়েছে, দেবী চৌধুরীর টিজার রয়েছে, অনেক কিছু নিয়ে আলোচনা করা আমাদের বাকি রয়েছে। খুব শীঘ্রই আমরা নতুন এপিসোড, একদম মানে আমরা আসি না এলে পরপর দুটো নিয়ে আসি আর কি, এরকম।